প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সরাসরি চলে যাচ্ছি শিব্বির আহমেদের ঘটনায়। ঘটনাটি 1981-82 সাল এমন একটি সময়ের ঘটনা। আর ঘটনাটি মূলত যাকে কেন্দ্র করে ঘটেছে তার নাম হচ্ছে শফিক উদ্দিন। ওনার বাড়ি সিলেট শহরেরই কামাল বাজার নামক একটি জায়গায়। যারা সিলেট থেকে শুনছেন তারা অবশ্যই কামাল বাজার জায়গাটার সাথে পরিচিত রয়েছেন। শফিক উদ্দিন উনি মানে তার আর্থিক অবস্থা বেশ ভালো ছিল এবং উনি খুব শৌখিন একজন মানুষ ছিলেন। ওনার একটা অভ্যাস ছিল এবং এই কাজটি উনি করতেন, সেটি হচ্ছে যে ষাঁড়ের লড়াই। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বা গ্রাম বাংলার একটি ঐতিহ্য রয়েছে ষাঁড়ের লড়াই, যেটা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটি হয়ে থাকে। উনি এই ষাঁড়ের লড়াই এটি করার জন্য বিভিন্ন জায়গা থেকে খুব সুঠামদেহী ষাঁড়, ভালো জাতের ষাঁড় এগুলো সংগ্রহ করতেন এবং সিলেট সহ আশেপাশের অঞ্চলে যে জায়গাগুলোতে ষাঁড়ের লড়াই হতো তার ষাঁড়গুলো সেখানে নিয়ে যেতেন এবং অধিকাংশ সময় তার ষাঁড়গুলো জয়লাভ করত। এখানে একটি বিষয় লিসেনার আমি আপনাদেরকে বলে রাখি, যে সমস্ত খেলাগুলোতে ব্ল্যাক ম্যাজিকের চর্চা হয় তার মধ্যে একটি হচ্ছে নৌকাবাইজ, আর একটা হলো হাডুডু খেলা, তারপরে ষাঁড়ের লড়াই। এই জায়গাগুলোতে বা এই খেলাগুলোতে ব্ল্যাক ম্যাজিকের হরহামেশার চর্চা আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হয়তোবা হবে। আর ষাঁড়ের লড়াইগুলোতে সাধারণত মানুষ জিন চালান করে থাকে, যার মাধ্যম দিয়ে প্রতিপক্ষের ষাঁড়গুলোকে ঘায়েল করার জন্য তারা চেষ্টা করে থাকে। কিন্তু শফিক উদ্দিন ভাই উনি এইগুলো খুব একটা বেশি বিশ্বাস করতেন না, যদিও শুনতেন, খুব একটা বেশি বিশ্বাস করতেন না। আর উনি একদম আল্লাহর উপর ভরসা করে এই কাজগুলো করতেন, ষাঁড়ের লড়াইটা উনি করতেন। ওনার ষাঁড়গুলোকে প্রাকৃতিক নিয়মে পরিচর্যা করতেন, তাদেরকে খাবার খাওয়াতেন, তারা যেন সুস্থ থাকে সেই বিষয়ে খেয়াল রাখতেন। লোকও রেখে দিয়েছিলেন সেই ষাঁড়গুলোকে যত্ন করার জন্য। কোনো ধরনের কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো ধরনের কোনো ভিন্ন ধর্মী কোনো প্রতারণার আশ্রয় তিনি কখনোই নিতেন না, যার কারণে কখনো তিনি জিততেন, কখনো হারতেন। যেটা যে কোনো খেলায় বা যে কোনো প্রতিযোগিতায় যেটা স্বাভাবিক একটা নিয়ম, যে কেউ একবার জিতলে সে সবসময় জিতবে এমন কোনো কথা নেই। আর উনি সবসময় খেয়াল রাখতেন কোন জায়গা থেকে খবর আসে যে ভালো ষাঁড়, খুব রাগী, তেজস্বী, হিংস্র টাইপের ষাঁড় কোথায় পাওয়া যায়। সাধারণত ষাঁড়ের লড়াইগুলোতে এই ধরনের ষাঁড়গুলোরই কদর বেশি থাকে। ওনার কাছে একটি সংবাদ আসে, সেটি হচ্ছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলি নামক একটি জায়গায় একটি ষাঁড় রয়েছে। এই ষাঁড়টি খুবই হিংস্র প্রকৃতির আর কি। উনি আগে তো ওই সময় তো এত মোবাইল ফোন ছিল না, যার কারণে উনি মুখে মুখে সংবাদ শুনে তিনি তার এক মামাতো ভাই তাকে সাথে নিয়ে মোটামুটি ষাঁড় কেনার প্রস্তুতি নিয়ে টাকা পয়সা নিয়ে উনি এই সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলি নামক স্থানে সেই ষাঁড়ের মালিকের বাড়িতে যান। ষাঁড়টিকে প্রথম দেখাই উনি পছন্দ করে ফেলেন। তার কারণ ছিল ষাঁড়টি একদম কালো রঙের ছিল, কোথাও কোনো স্পট ছিল না এবং ভিন্ন কালারের কোনো ছোঁয়াও ছিল না ওই ষাঁড়ের মধ্যে। তার শিং থেকে শুরু করে নিয়ে একদম পায়ের খুর পর্যন্ত পুরো দস্তুর ছিল একদম কালো মিচমিচে। এমন ষাঁড় খুব কম পাওয়া যায়। দ্বিতীয়ত, এই ষাঁড়টি ছিল অনেক উঁচু এবং খুব সুঠামদেহী। আর আরো একটি বিষয়, এটি হাইব্রিড প্রজাতির কোনো ষাঁড় ছিল না, এটি ছিল সম্পূর্ণ দেশি প্রজাতির একটি ষাঁড়। এই ষাঁড়ের চোখ দুটি ছিল ঈষৎ লাল, আর দেখলেই যে কোনো মানুষ বা অন্য কোনো ষাঁড় দেখলেই ওই ষাঁড়টাকে ভয় পাবে। কিছু ষাঁড় আছে না, দেখতেই খুব হিংস্র, ঠিক তেমন ছিল ওই ষাঁড়টি। এটি দেখে যখন ওনার পছন্দ হয়ে যায়, উনি চিন্তা করেন যে এই মালিক যত টাকাই বলুক না কেন উনি সর্বোচ্চ চেষ্টা করবেন এই ষাঁড়টি কিনে নেওয়ার জন্য। তো যদি তার কাছে টাকা নাও থাকে, প্রয়োজনে তিনি বাড়িতে খবর পাঠাবেন, টাকা নিয়ে এসে প্রয়োজনে উনি এই ষাঁড়টি কিনবেন। উনি ষাঁড়ের মালিকের সাথে দরদাম করেন
এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমরা যেমন এখন বিভিন্ন সময় গরু কিনি বা ষাঁড় কিনি বা ছাগল কিনি, দেখি যে এটা কেনার পরে এর কত কেজি মাংস হবে, ঠিক মাংসের বিচারে যেমন আমরা গরু ছাগল কিনি, আগেও কিন্তু এভাবেই কেনা বেচা হতো। কিন্তু যদি কেউ ষাঁড়ের লড়াইয়ের জন্য ষাঁড় কেনা মানে চিন্তা করতো, তাহলে কিন্তু এই মানে সেটার কত কেজি মাংস হবে বা কি আশয় বিষয়, এই বিষয়গুলো কিন্তু চিন্তা করা হতো না। চিন্তা করা হতো এই ষাঁড়টি কতগুলো খেলায় অংশগ্রহণ করেছে এবং কতটিতে সে তার প্রতিপক্ষকে ঘায়েল করে, প্রতিপক্ষ ষাঁড়কে ঘায়েল করে সে বিজয় ছিনিয়ে এনেছে। এই বিচারে যখনই কোনো একটি ষাঁড় কোনো একটি খেলায় জয়লাভ করত, তখন তার দাম কিন্তু অনায়াসেই 5 থেকে 10,000 টাকা বেড়ে যেত। এটা কিন্তু সেই 1980-র দশকের শুরুর কথা বলছি, তখনই কিন্তু দাম এরকম বেড়ে যেত। আর আমি তো শুরুতেই বলছি, যারা এই কাজগুলো করতে তারা অনেক শৌখিন ছিল, তারা কিন্তু দামের বিষয়টা ভাবে চিন্তা করতো না, খালি চিন্তা করতো যে এই ষাঁড়টি আমাকে প্রতিযোগিতায় কতটুকু সম্মান বয়ে এনে দিতে পারবে। তো যাই হোক, যেহেতু ওই ষাঁড়টি অনেকগুলো খেলায় জয়লাভ করেছে, তার কারণে ওই শফিকুদ্দিন ভাই উনি চিন্তা করেছেন যে এটির দাম নিশ্চয় অনেক বেশি হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার যে ওই সময়ে 1981-82 সালের দিকে শফিকুদ্দিন ভাই চিন্তা করেছিল যে মানে 60,000-এর কমে এর মালিক কোনোভাবেই এই সার বিক্রি করবে না, কারণ ওই সময়ে 60,000 টাকা মানে কিন্তু অনেক টাকা। এখনই তো 60,000 টাকায় মোটামুটি সুঠামদেহী একটি গরু পাওয়া যায়, আর 1981-82 বা 83 সালের ওই সময়টাতে আপনি চিন্তা করেন যে 60,000 টাকা কিন্তু অনেক টাকা। অদ্ভুত ব্যাপার হলো ওই মালিক এই শফিকুদ্দিন ভাইয়ের কাছে মাত্র 25,000 টাকায় এই ষাঁড়টি বিক্রি করে দেন। শফিকুদ্দিন ভাইও কিন্তু বেজায় খুশি যে এমন একটি ষাঁড় উনি 25,000 টাকায় কিনতে পারবেন, এটা ছিল ওনার জন্য কল্পনাতীত বিষয়, কারণ উনি সাথে করে আরো বেশি টাকা নিয়ে এসেছিলেন। ষাঁড়টির দরদাম হয়ে কেনা বেচা হয়ে যায়। ওই সময় শফিকুদ্দিন ভাই মানে হঠাৎ করে চিন্তা করেন যে আচ্ছা, এই মালিক কেন এত কম দামে ষাঁড়টি আমাকে দিয়ে দিল। তখন মালিককে যখন এর কারণ জিজ্ঞাসা করেন যে আপনি এই ষাঁড়টা কেন বিক্রি করছেন, কম দামে দিয়েছে কিনা এইগুলো জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করছে যে আপনি কেন এই ষাঁড়টি আমাকে দিয়ে দিলেন, আপনি তো নিজেও রাখতে পারতেন, এই ষাঁড়টি তো ভালোই প্রতিযোগিতায় জয়লাভ করছিল। কিন্তু ওই ষাঁড়টির মালিক বলে না, আমার টাকার দরকার, আমি বিক্রি করে দিচ্ছি, আমার টাকা লাগবে, কারণ আমার পরিবারে একটা ক্রাইসিস চলছে, যার কারণে আমি ষাঁড়টি বিক্রি করে দিই। তো যাই হোক, এই কথার পরে কিন্তু আর কোনো কথা থাকে না। কিন্তু শফিকুদ্দিন ভাই এবং তার সাথে তার যে মামাতো ভাই গেছে, এরা দুইজন পরামর্শ করছে যে আচ্ছা, এই এলাকায় তো আরো অনেকেই ষাঁড়ের লড়াইয়ের জন্য মানে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু এলাকার কেউ এমন একটি সুঠামদেহী হিংস্র ষাঁড় তারা কেউ কিনলো না, আমরা সিলেট থেকে এসে এই ষাঁড়টি কিনে ফেললাম, ঘটনা কি, তারপর এত কম দামে। তখন মানে শফিকুদ্দিন ভাইয়ের মামাতো ভাই উনি মানে একটা মানে কথা বলেন, মানে এটা জাস্ট ওনার একটা থিঙ্কিং আর কি। তিনি বলেন যে এই লোকটি হয়তোবা বিভিন্ন সময় নিজ এলাকার লোকদের সাথেই তো এই ষাঁড়টি নিয়ে প্রতিযোগিতায় জয়লাভ করেছেন, এখন তার এই ষাঁড়টি তিনি একদম মানে আশেপাশে কারো কাছে বিক্রি করবেন না, যেহেতু তাদের সাথে উনি বারবার উনি জিতে গেছেন। তারপরে যদি তারাই জিনিসটা কেনে, আর একবার জেতার পরে তো স্বাভাবিকভাবে বিপরীত পক্ষের সাথে সম্পর্ক কিছুটা হলেও অবনতি হয়। তো তারা যদি এই ষাঁড়টি কিনে, তারাও যদি এরকম খেলায় বারবার জয়লাভ করে, তাদেরও সম্মান বেড়ে যাবে, ওনার সম্মান আবার একটু কমে যেতে পারে। মানে এটা জাস্ট খালি ওনার এই শফিকুদ্দিন ভাই মামাতো ভাই একটা থিঙ্কিং ছিল, এটার কোনো সত্যতা ওনারা মানে অনুধাবন করতে পারেননি, জাস্ট একটা চিন্তা করেছেন মাত্র, আর কিছু না। এখন ওই সময়টাতে কিন্তু আজকে যেমন গরু ছাগল কিনলে পিক আপ বা অন্য ট্রাকে করে নিয়ে আসা যায়, ওই সময় তো যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না। আর তাছাড়া যেই গ্রাম যে কলকলি থেকে ওনারা কিনেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর জেলায়, তো আবার পোস্টিং যেহেতু সুনামগঞ্জ, তো যার কারণে সুনামগঞ্জের রাস্তাঘাট বা সেখানকার যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে এই 2022 সালে এসেও আমি খুব ভালো মতোই অবগত সেখানে রাস্তাঘাট কতটা দুর্গম। আর ওই সময়ে 1981-82-83 সালের দিকে সেই জায়গাগুলো কেমন হতে পারতো বুঝতেই পারছেন। স্বাভাবিকভাবেই তখন ট্রাক বা পিক আপে করে গরু ছাগল নেওয়াটা বেশ টাফ ছিল, আর তারপর তো একদম ভেতর সাইডে।
যার কারণে তখন প্ল্যান ছিল যে গরুটা বা ষাঁড়টাকে তারা হাঁটিয়ে নিয়ে যাবে, এরকমই পরিকল্পনা। আর এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। বিকাল 4টা কি 4:30টার দিকে দরদাম সব ঠিক হয়ে মানে ষাঁড় কেনা বেচা হয়ে যায়। তখন ওই মালিককে শফিকুদ্দিন ভাই বলেন যে আপনারা যেহেতু ষাঁড়টি দীর্ঘদিন ধরে লালন পালন করেছেন, তাহলে আপনি আমাকে 1জন বা 2জন লোক দেন যে এই ষাঁড়টিকে আমাদের সাথে হাঁটিয়ে নিয়ে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। কারণ ষাঁড়টি যেহেতু আমাদেরকে চেনে না, রাস্তাঘাটে গিয়ে যদি কোনো সমস্যা করে, হাঁটতে না চায় বা বিগড়ে যায়, তখন কি হবে? সুতরাং এই ষাঁড়টি যাদেরকে চেনে এমন 1-2জনকে আমার সাথে পাঠিয়ে দিন, তার যত যাবতীয় খরচ বা যত খরচ হয় সবকিছু আমি দিয়ে দিব। কিন্তু আজব ব্যাপার, কেউ এই ষাঁড়ের সাথে যেতে রাজি না। টাকা পয়সা যতই দিক, কেউ এই ষাঁড়ের সাথে যাবে না। এটিতেও শফিকুদ্দিন ভাই এবং তার মামাতো ভাই যিনি সাথে গিয়েছে, তার মামাতো ভাইয়ের নামটা আমি জানতে পারিনি, শিব্বির আহমেদ ভাইও আসলে নিশ্চিতভাবে বলতে পারেননি, যার কারণে তার মামাতো ভাইয়ের নামটা আমি বলতে পারছি না। তো তারা খুব অবাক হন যে একজন লোকও যাবে না। কিন্তু স্বাভাবিকভাবে এমনটা হয় না। ষাঁড় বিক্রি করার পর ওই বাড়ি থেকে কেউ না কেউ গিয়ে বাড়ি পর্যন্ত দিয়ে আসে, যিনি কিনলেন তার বাড়ি পর্যন্ত যায়। কিন্তু কেউ যাচ্ছে না। এত কম দামে ষাঁড় পেয়ে গেলাম, তার এলাকার কেউ ষাঁড়টি কিনলো না, তাদের মনে খটকা লাগে। যাই হোক, শেষ পর্যন্ত ডিসিশন হয় শফিকুদ্দিন ভাই এবং তার মামাতো ভাই 2জন মিলে এই ষাঁড়টি নিয়ে ওনাদের বাড়িতে ফিরে যাবেন সিলেটের কামাল বাজারে। যখন ষাঁড়টি নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়েছেন তারা, তখন ষাঁড়ের যিনি মালিক তিনি বলছেন, আপনারা তো যাবেন, অনেক রাত হয়ে যাবে যেতে যেতে, সকালে গিয়ে হয়তো বা পৌঁছাবেন বাড়িতে, তো আমার কাছে একটু পরা পানি আছে, এটি সাথে নিয়ে যান। যদি দেখেন ষাঁড়টা পথের মধ্যে কোনো কারণে বিগড়ে গেছে, তাহলে এই পরা পানি ছিটিয়ে দেবেন, আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে। তখন শফিকুদ্দিন ভাই উনি বলেন যে পরা পানি লাগবে কেন, এটার কি প্রয়োজন? তখন ওনার সাথে যে ওনার যে মামাতো ভাই ছিল বলছে, না ঠিক আছে দেন, যদি লাগে তো ভালো, রাত বিরেতের ব্যাপার। যাই হোক, ওনারা 2জন যখন রওনা দিয়েছেন, পেছন থেকে ওই ষাঁড়ের মালিক আবারও তাদেরকে ডাক দিয়ে বলছেন যে একটা বিষয় কিন্তু খুব খেয়াল রাখবেন, পথে যাই কিছু ঘটুক না কেন, 1 সেকেন্ডের জন্য ষাঁড়ের যেই গলায় যে দড়ি আছে, যে রশি রয়েছে, এই দড়ির যেই একটা অংশ আপনাদের হাতে থাকবে, এই হাতের এই অংশ কোনোভাবেই আপনারা ছেড়ে দেবেন না, ষাঁড়ের ওই দড়িটা আপনাদের হাতেই রাখবেন। ঠিক আছে, তারা বললেন এই কাজটি আমরা করব। তারা রওনা দিলেন। রওনা দিয়ে এই জগন্নাথপুর থেকে তারা প্রথমে বিশ্বনাথ আসবেন, সিলেটের বিশ্বনাথ থেকে তখন তারা আবার চলে আসবেন হচ্ছে সিলেট শহরের কামাল বাজারে, যেখানে তাদের গন্তব্য আর কি। আর ওই সময় তো হাঁটিয়ে আনতে হবে, আর একবারে তো আসলে একটানা হাঁটা যায় না, বিশ্রাম নিতে হবে, আবার হাঁটতে হবে, ষাঁড়কেও কিছু খাবার খাওয়াতে হবে। তো এরকম করে বিরতি দিতে 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 তাদেরকে আসতে হবে বাড়িতে। রাত প্রায় 9টা কি 10টা বাজে, তখন ওনারা মোটামুটি সিলেটের বিশ্বনাথের কাছে পৌঁছে গেছেন আর কি, এমন একটা সময়। তখন হঠাৎ দেখেন যে এই ষাঁড়টি আর হাঁটে না, মাটিতে বসে গেছে, আর তাকে ওঠানোই যায় না। ষাঁড়টি যখন এতটা পথ তাদের সাথে এসেছে, একদম স্বাভাবিক ছিল, কিন্তু তার মধ্যে কোনো হিংস্রতা পরিলক্ষিত হয়নি, খুব স্বাভাবিকভাবে শান্তভাবে এসেছে। কিন্তু এরপরে কি হয়, বসে যায়। তখন তারা 2জন চিন্তা করে হয়তোবা ক্লান্ত হয়ে গেছে এতটা পথ হেঁটে, যার কারণে সে বসে গেছে। কিন্তু এটাও কিন্তু মানে চিন্তার বিষয় যে এই ষাঁড়টি এতটুকু হাঁটার পথে কিন্তু যথেষ্টবার বিশ্রাম নিয়েছে, অন্য খাবারও খেয়েছে, তার তো ক্লান্ত হওয়ার কথা নয়। আর এই ধরনের ষাঁড় এতটুকু হাঁটায় কিন্তু ক্লান্ত হয় না। কিন্তু ষাঁড়টি কেন বসে পড়লো, বিশেষ কোনো কারণ আছে কি? তখন ওই যেই পানি পড়া দিয়ে দেয়া হয়েছিল, ষাঁড়ের মালিক দিয়ে দিছিলেন, তখন এই পানি পড়াটি যখন ওই ষাঁড়কে ছিটিয়ে দেয়া হয়, মুহূর্তের মধ্যে ষাঁড়টি লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। মনে হলো এই পানি পড়াটা তার গায়ে পড়ার সাথে সাথে তার গায়ে ফোসকা পড়ে গেছে, এমন একটা ভাব আর কি। মুহূর্তের মধ্যে গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে যায় আর কি, ভালো চলা শুরু করে। এদিকে ওই শফিকুদ্দিন ভাই এবং তার মামাতো ভাই চিন্তা করে যে আমরা যদি মেইন রাস্তা দিয়ে, মানে সিলেটে যাওয়ার যে মেইন রাস্তা, এই ছাতক দোয়ারা বাজারের যে রাস্তাটা আছে বা গোবিন্দগঞ্জ দিয়ে যে রাস্তা আছে, এদিক দিয়ে যদি যাই, মানে সিলেটের মেইন রাস্তা দিয়ে, তাহলে তো অনেক দেরি হতে পারে।
আমরা গ্রামের মধ্য দিয়ে শর্টকাট যে রাস্তা রয়েছে সেদিক দিয়ে যাব, এরকম চিন্তা করেছেন। এখন শর্টকাট রাস্তায় কিন্তু কিছু সুবিধাও ছিল, অসুবিধাও ছিল। মেইন রাস্তায় অনেক সময় চোর ডাকাত ধরে, আবার শর্টকাট রাস্তায় কি হয়, গরু নিয়ে যাওয়ার সময়, কারণ প্রত্যেকটা বাড়িতেই তো গ্রামের মধ্যে গরু ছাগল আছে, অনেক সময় যদি গরু ছাগলের কোনো সমস্যা হয়, খাবার দাবার দরকার হয়, তখন অনেকে ডেকে, বাড়ি থেকে হয়তো রাতের বেলা ডেকে তাদের কাছ থেকে গরুর জন্য কোনো খাবার টাবারও পাওয়া যায়। এই চিন্তা করেছেন সারটাকে আমরা এদিক দিয়ে হাঁটিয়ে নিয়ে যাই, শর্টকাট ওয়েতে নিয়ে যাই, যাতে করে কোনো সমস্যা হলে মানুষের হেল্প পাওয়া যায়। এই চিন্তা করে তারা শর্টকাট পথ ধরেন। আর শর্টকাট পথ হওয়ার কারণে গ্রামের মধ্যে তো ঝোপ জঙ্গল গাছপালাও বেশি, পথগুলো বেশ অন্ধকার। তখন মানে তারা চিন্তা করেছিল যে চাঁদের আলোতেই তারা হেঁটে চলে আসতে পারবে। তো তাদের কাছে যদিও টর্চ লাইট ছিল কি ছিল না এই বিষয়টা আমি জানতে পারিনি। তো ওনারা যখন হেঁটে আসছেন মানে ওই ষাঁড়টি নিয়ে, হঠাৎ করে মানে ষাঁড়ের দড়ি ধরে ওনারা আগে হাঁটছেন, ষাঁড়টি পিছনে, ষাঁড়টা আস্তে আস্তে হাঁটছে আর কি। হঠাৎ করে শফিকুদ্দিন ভাই এবং তার মামাতো ভাই দুইজনই খেয়াল করে এই ষাঁড়ের পেছনে লম্বা লম্বা 3 জন মানুষ হেঁটে আসছে। লম্বা বলতে এতটা লম্বা নয় যে অস্বাভাবিক প্রকৃতির লম্বা, মানে স্বাভাবিক থেকে যেমন আমরা স্বাভাবিক হয়তো 5 ফুট 8 ইঞ্চি বা 6 ফুটের লোকও দেখা যায়, কিন্তু মনে হচ্ছে তার মোটামুটি 7 ফুট 7.5 ফুট এরকম উচ্চতার মানুষ আর কি। এরকম 3 জনকে দেখা যাচ্ছে যে ষাঁড়ের পিছনে হেঁটে আসছে। শুরুতে তারা চিন্তা করেছে কি ব্যাপারে 3 জন লোক আবার কোত্থেকে আসলো, এরা কি আবার ডাকাত টাকাত না, চোর কিনা, এই ষাঁড়টা চুরি করবে। কিন্তু দেখছে যে তারা 3 জন মানে পেছন থেকে কোনো তাদের নিজেদের মধ্যে কথাবার্তারও শব্দ শোনা যাচ্ছে না, তারা জাস্ট হেঁটে আসে। তখন শফিকুদ্দিন ভাই তার মামাতো ভাইকে বললো, তুমি যাও তো 3 জনের সাথে কথা বলো, এরা কারা, এরা কি চায়, আমাদের সাথে তারা যাচ্ছে কেন, তারা কি আমাদের সাথেই যাবে, যদি যায় তো ওয়েলকাম, আমরা গল্প করতে করতে যাবো, আর তা না হলে জাস্ট ওনারা পিছনে এরকম ষাঁড়ের পিছনে দাঁড়িয়ে আছে, সেখানে জাস্ট পিছন থেকে হাঁটছে কেন। তখন ওই শফিকুদ্দিন ভাইয়ের মামাতো ভাই উনি ষাঁড়ের পেছনে যান, গিয়ে ওই 3 জন ব্যক্তিকে প্রথমে সালাম দেন। তো তারা সালামের উত্তর দেন। তখন জিজ্ঞেস করেন যে আপনারা কারা, আমাদের পিছু পিছু আসছেন কেন। এই প্রশ্নের আর কোনো উত্তর দেয় না। এরকম 3-4 বার প্রশ্ন করার পরে এদের মধ্যে থেকে একজন বলে, তোমরা ষাঁড় কিনছো, যাও নিয়ে যাও, বুঝে শুনে কিনছো তো। তখন তারা ওই তাদের এই কথার উত্তরে উনি বলেন যে হ্যাঁ বুঝে শুনেই তো কিনেছি। ঠিক আছে যাও, ষাঁড় নিয়ে যাও। তখন এ কথা বলার পরে উনি তেমন কিছু চিন্তা করেন নাই আসলে, কিন্তু একটা বিষয় তিনি চিন্তা করেন যে ওই অন্ধকার রাত্রে, আসলে জ্যোৎস্না রাতটা ছিল না মোটামুটি, আবার একদম অন্ধকারও ছিল না, চাঁদের আলো ছিল। এই চাঁদের আলোতে ওই 3 জনের চেহারা কোনোভাবেই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। তারা এমন না যে তারা আলখেল্লা পরিচিত, এমনও না, জাস্ট 3 জন লম্বা মানুষ, কিন্তু জামা কাপড়ে গ্রাম্য ভাব আছে, স্বাভাবিক আর কি, জামা কাপড় স্বাভাবিক। তো উনি সামনে চলে এসে শফিকুদ্দিন ভাইকে বলেন যে তারা এই কথা বলেছে। তো শফিকুদ্দিন ভাই বলে যে ঠিক আছে, এই কথা গায়ে মাখানোর দরকার নাই, চলো। তারা যখন হেঁটে যাচ্ছে দেখে ওই 3 জন লোক কিন্তু তখনও পর্যন্ত এই ষাঁড়ের পিছনে হাঁটছে, এবং ওনারা ভোর 4টা কি 4:30 নাগাদ, তখন অবশ্য শীতকাল ছিল, ভোর 4টা কি 4:30 নাগাদ ওনারা ওনাদের বাড়িতে এসে পৌঁছান সিলেটের কামাল বাজারে। তখন যখন বাসার একদম কাছাকাছি চলে এসেছে, তখনও ওই 3 জনকে দেখেছেন যে 3 জন ওই ষাঁড়ের পিছনে এসেছে, কিন্তু বাড়ির উঠোনে আর তারা ঢোকেনি। বাড়ির উঠোনে যখন ষাঁড়কে নিয়ে আসা হয় তখন ওই 3 জন ব্যক্তিকেও আর দেখা যায়নি কখনো। যাই হোক, দীর্ঘ পথ পরিক্রমায় ওনারা দুজনও যেমন ক্লান্ত ছিলেন, ষাঁড়টাও কিছুটা ক্লান্ত ছিল, কিন্তু যতটা ক্লান্ত মানে হওয়ার কথা ছিল ঠিক তেমনটা না। ওই ভোর রাত্রেই, যদিও শীতকাল ছিল, হালকা গরম পানি করে ষাঁড়কে গোসল করিয়ে দেওয়া হয়, কিছু খাওয়ানো হয়, এবং গোয়াল ঘরে ষাঁড়কে বেঁধে রাখা হয়। প্রথম 1-2 দিন কোনো সমস্যা হয়নি, খুব স্বাভাবিক। তৃতীয় দিন গভীর রাত্রে হঠাৎ গোয়াল ঘরে অন্যান্য যে ষাঁড় বাঁধা ছিল, তার যে লড়াই করার জন্য আরো কিছু ষাঁড় ছিল, সেগুলো প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছে।
তখন বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, এত হই হট্টগোল কিসের? ষাঁড় তো রাতের বেলা এইভাবে চিৎকার চেঁচামেচি করার কথা না। তখন ওনারা ঘুম থেকে ওঠেন, গোয়ালঘরে ঢোকার আগেই ওনারা বুঝতে পারছেন যে ভেতরে ষাঁড়গুলোর প্রচন্ড মারামারি হচ্ছে, এমনটা মনে হচ্ছে তাদের কাছে। কিন্তু যখন ওনারা ভিতরে ঢুকে টর্চ লাইট জ্বালান, তখন দেখেন যে ওই যে ষাঁড়টি নিয়ে এসেছে, কালো ষাঁড়, এই ষাঁড়টি তার দড়ি ছিঁড়ে অন্য ষাঁড়গুলোকে মারাত্মকভাবে আহত করছে শিং দিয়ে, এবং ওই কারণেই অন্য ষাঁড়গুলো তারা চিৎকার চেঁচামেচি করছে। ওই ষাঁড়গুলো কোনোভাবেই নতুন আনা ওই কালো ষাঁড়টির সামনেই দাঁড়াতে পারছে না, তার শক্তির সামনে এবং তার হিংস্রতার সামনে। যখন ওনারা চলে এসেছেন, তখন তারা দেখেন যে ওই যে কালো ষাঁড়টি, সে তার দড়ি কিন্তু ছিঁড়ে ফেলেছে, দড়ি ছিঁড়ে অন্য ষাঁড়গুলোকে আক্রমণ করেছে। যাই হোক, সবাই মিলে এসে ওই ষাঁড়ের গলায় আবারও আর একটি দড়ি পরানো হয় এবং তখন পরিবেশ শান্ত হয়। গরুগুলো আহত হলেও কোনো গরু মারা যায়নি, তবে বেশ জখম হয়েছিল আর কি। ওই রাত্রে পরিবারের সদস্যরা বলা বলি করতে থাকেন যে যেই দড়ি দিয়ে ওই ষাঁড়কে বাঁধা হয়েছে, এই দড়ি কিভাবে এই ষাঁড় ছিঁড়তে পারে, কারণ এটা অন্য ষাঁড়দেরকে যতটুকু মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, এই ষাঁড়টির দড়ি তার থেকেও দ্বিগুণ মোটা। এটা কোনোভাবেই আসলে ছেঁড়ার কোনো সুযোগ নেই। এটা যদি ধারালো চাকু দিয়ে কাটতেও হয়, তারপরও কিছুটা সময় লেগে যায়। সাধারণত আগুন ধরিয়ে এই দড়িগুলোকে ছেঁড়া হয়, কিন্তু এই ষাঁড় কিভাবে এই দড়িটা ছিঁড়ে অন্য ষাঁড়গুলোকে আক্রমণ। কিন্তু একটি বিষয়, শফিকুদ্দিন ভাই কিন্তু কিছুটা খুশি হয়েছিলেন এইভাবে যে যাক, আমি এমন একটি ষাঁড় কিনে এনেছি, এই ষাঁড়ের প্রতিপত্তির সামনে, শক্তির সামনে অন্য ষাঁড় দাঁড়াতেই পারবে না, এবং আমি সকল প্রতিযোগিতায় ইনশাল্লাহ জয়লাভ করব। তারপরে এই ঘটনার পরে, রাত্রে ঘটনার পরে 1-2 দিন ভালো যায়। আবারও তৃতীয় দিন একটি ভয়ানক ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে আমরা তো জানি যে গ্রামের ওয়াশরুমগুলো ঘর থেকে কিছুটা বাইরে থাকে। এখন এই শফিকুদ্দিন ভাইয়ের বাবা, যিনি মুরব্বী মানুষ ছিলেন, উনি রাত্রেবেলা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে। যেই না ঘরের দরজা খুলে বের হয়েছেন, তখন দেখে ওই ষাঁড়টি উঠোনে দাঁড়িয়ে আছে এবং তার দিকে ভয়ানক রাগী চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই তাকে আক্রমণ করবে। আর তার চোখ দুটি এতটা লাল এবং সেটি লাইটের মতো জ্বলজ্বল করছে। উনি এই দৃশ্য দেখেই প্রচন্ড জোরে দেন এক চিৎকার। তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরাও চলে আসে, বলে কি হয়েছে? তখন বলে যে সে এখানে এই ষাঁড় দেখেছে। কিন্তু বাড়ির সদস্যরা এসে কোথাও কিন্তু সেই ষাঁড়টি দেখতে পায় না। তারা গোয়াল ঘরে গিয়ে দেখে ওই ষাঁড়টি ঠিক আগের মতোই বাঁধা আছে, ষাঁড়টি ঘুমাচ্ছে। তখন বাড়ির সদস্যরা বলে যে আপনি ভুল দেখেছেন। কিন্তু উনি কিন্তু এতটা ভয় পেয়েছিলেন দেখে উনি বারবার বলছেন যে না, আমি ভুল দেখিনি, আমি ঠিকটাই দেখেছি। কিন্তু বাড়ির কোনো সদস্য সেটা বিশ্বাসই করতে চাচ্ছিলেন না। বলছে আপনি কিভাবে ঠিকটা দেখলেন, কারণ ষাঁড় তো ওই যে গোয়াল ঘরে বাঁধা আছে। যাই হোক, এই ঘটনার পরে আরেকদিন, এর হয়তো 3-4 দিন পরে আরেকটি ঘটনা ঘটে। সেই ঘটনাটা একই রকম ঘটনা, এইটাও শফিকুদ্দিন ভাইয়ের বাবার সাথে ঘটেছে। আবারও যখন উনি রাতের বেলা বের হয়েছেন, তখনও এই সেম ঘটনা ওনার সাথে ঘটে। তখনও যখন বাড়ির লোকজন চলে আসে, দেখে ওই ষাঁড়টি গোয়াল ঘরে বাঁধা। তখন বাড়ির সবাই বলে যে আপনার বয়স হয়েছে, চোখে আপনি ভুলভাল দিচ্ছেন, এইভাবে বলতে থাকে। ওই রাত্রের পরে ওই বাড়িতে একজন ফকির আসে, ভিক্ষা নিতে, ওইরকম ফকির না, তান্ত্রিক গোসল ওরকম ফকির না। তো উনি ভিক্ষা নিতে আসছেন। আসার পরে উনি ওই ষাঁড়টিকে দেখেই বলছেন, যারে আপনারা তো টাকা দিয়ে একটা পিশাচকে কিনে নিয়ে আসছেন, এটা তো একটা পিশাচ, এটা তো ষাঁড় না। তখন শফিকুদ্দিনের ভাইয়ের বাবা কিন্তু ওনার কথা বিশ্বাস করেন, কারণ উনি কিন্তু আসলে রাতের বেলা যেটা দেখেছেন এটা তো অন্য কেউ দেখেনি। যখন শফিকুদ্দিন ভাই চলে আসেন, উনি তো ইয়াং মানুষ ছিলেন তখন, 26-27 বছর বয়স, টকবকে যুবক। ওনাকেও যখন ওই ফকির এই কথাটা বলেন, তখন বলার পর শফিকুদ্দিন ভাই বলে, আরে ধূপ, এগুলো কুসংস্কার, এটা পিশাচ হবে কিভাবে, এটা তো রক্ত মাংসের একটা ষাঁড়, স্বাভাবিক একটা ষাঁড়। হ্যাঁ ঠিক আছে, এটা একটা হিংস্র অন্যগুলো থেকে, এটা ঠিক আছে, এবং এই জন্যই তো সেটা কিনে নিয়ে আসছি, সুতরাং এই কথার কোনো ভিত্তি নেই।
কিন্তু ওই ফকির যাওয়ার আগে শফিকুদ্দিন ভাইয়ের কাছে বলে যান যে আপনাদের কিন্তু বিপদ হবে, দ্রুত এই সারের একটা গতি করেন, তা না হলে কিন্তু আপনাদের কপালে খারাপই আছে। কথা বলে তিনি চলে যান। এই ফকিরের চলে যাওয়ার কয়েকদিন পরেই ঘটে সেই ঘটনা, যেই ঘটনা 2বার শফিকুদ্দিন ভাইয়ের বাবার সাথে ঘটেছে। এবার ঘটেছে খোদ শফিকুদ্দিন ভাইয়ের সাথে। উনি যখন রাতের বেলা বের হয়েছে ওয়াশরুমে যাওয়ার জন্য, তখন দেখে এই সার সামনে। উনিও প্রচন্ড জোরে এক চিৎকার দেন, বাড়ির সকলে ঘুম থেকে উঠে এসে দেখে যে সামনে কিছুই নেই, সারটি যথারীতি গোয়াল ঘরে বাঁধা। তখন শফিকুদ্দিন ভাই চিন্তা করেন, আসলেই তো এই সারে বিশাল কোনো সমস্যা আছে, তা না হলে মালিক কেন এত অল্প দামে বিক্রি করলো? ওই গ্রামের কোনো মানুষ এই সারটি কিনলো না, ইভেন কোনো মানুষও আমাদেরকে এগিয়ে দিল না। এতবার বলার পরেও, টাকা পয়সার লোভ দেখানোর পরেও কেউ আমাদেরকে এগিয়ে দিল না। আর সারটি নিয়ে আসার সময় 3জন রহস্যময় ব্যক্তি, তারা কারা ছিল যারা আসলে এত দূর পিছনে পিছনে আসলো, এবং তারা বলল সারের বিষয়ে তারা জিজ্ঞেস করেছিল। তখন শফিকুদ্দিন ভাই চিন্তা করেন যে দ্রুত এটার একটা সমাধান করতে হবে। তখন তিনি স্থানীয় একজন ভালো মানের আলেমকে ডেকে নিয়ে আসেন। আলেম আসার সাথে সাথে বলেন যে, বাবারে, আমি এই কাজ করতে পারবো না, এটা করলে আমার বড় ধরনের ক্ষতি হবে। এই সারের কোনো সমস্যা আছে, এটা সত্য, কিন্তু এটার সমাধান এমন ভাবে করতে হবে যাতে করে তোমাদের কোনো ক্ষতি না হয়। আমি যদি এই সমাধান করতে যাই তাহলে ক্ষতি হয়ে যাবে, এটা আমার পক্ষে সম্ভব নয়, সুতরাং তোমরা অন্য কাউকে দেখো। তখন সিলেট অঞ্চলে তৎকালীন সময়ে খুব নাম করা একজন হুজুর, একজন ব্যক্তি, সঙ্গত কারণে আমি তার নাম উল্লেখ করছি, তার কাছে যান। তিনি তাদেরকে বলে দেন যে হ্যাঁ, ওই যে একজন ফকির এসে বলেছিল যে এটা একটা পিশাচ, তার কথাই আংশিক ঠিক। কোন একটা পিশাচ যে সারের রূপ ধরে এখানে এসেছে বিষয়টা এমন নয়, কিন্তু এই সারের মধ্যে একটি পিশাচ বসবাস করছে, এবং এই পিশাচকে এই সারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই সারের প্রথম যিনি মালিক ছিলেন তিনি। কারণ ব্ল্যাক ম্যাজিক করে একটি পিশাচ জিনকে এই সারের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়, যার কারণে ওই জিনটি ওই সারের মধ্যে আটকে গেছে, আর বিভিন্ন প্রতিযোগিতায় ওই সারটি জয়লাভ করছে। কিন্তু পরবর্তীতে যখন এর মালিক এই সারকে কন্ট্রোল করতে পারছিল না কোনোভাবেই, তখন তিনি এই সারটি বিক্রি করে দেওয়ার জন্য মনস্থির করেন। এই সারের যে সমস্যা রয়েছে এটি গ্রামবাসী জানতো, যার কারণে কেউ এই সার কেনে। তখন তোমরা গিয়ে এই সারটি কিনে নিয়ে এসেছ। তখন বলে, হুজুর, তাহলে সমস্যার সমাধানটা আমরা কিভাবে? এখন এটা সুরাহা করতে হবে। তখন বলে, সুরাহা একটাই, আমি একটা রিচুয়াল করে দিব। এই রিচুয়াল করার পরে তোমরা এই সারটা জবাই করে গ্রামের গরিব দুঃখী মানুষদের মধ্যে এর মাংস বিলিয়ে দেবে। আর তাতে কি হবে, এই সারের মধ্যে থাকা যে জিনটা রয়েছে সেটি মুক্তি লাভ করবে, কারণ সে নিজের ইচ্ছা এখানে আসেনি, তাকে জোর করে এখানে নিয়ে আসা হয়েছিল এবং তাকে এর ভিতরে বন্দি করে রাখা হয়েছে। ও মুক্তি পাবে, কিন্তু ও মুক্তি পাওয়ার পরে এই সারটি কিন্তু আর হয়তো বা বাঁচবে না। এই কারণে এই সারটি তোমরা জবাই করে গরিবদেরকে বিলিয়ে দেবে। প্রিয় লিসেনার্স, হুজুরের পরামর্শ অনুযায়ী সেই কাজটি করা হয়। ওই জিনটি রিচুয়ালের মাধ্যমে মুক্তি পেয়ে যায়, আর সারটি জবাই করে গ্রামবাসীকে তার মাংস বিলিয়ে দেওয়া হয়, আর এই সমস্যার সমাধানও হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ঘটনাটি আমার বন্ধু আখলাকের সাথে ঘটে। আমি ওর ভাষাতেই পুরো ঘটনাটি লিখলাম। আমি আখলাক, ক্লাস 9-এ পড়াশোনা করি। উঠতি বয়স, দুরন্তপনা তো হতেই হবে। এই বয়সে যত দুষ্টুমি আছে সবগুলোতেই আমি সেরা। একবার মাথায় আসলো রাতের বেলা নারকেল চুরি করব। আমাদের গ্রামে একটা পরিত্যক্ত বাড়ি আছে, নাম সেজর ভিটে। সেখানে দিনের বেলাতেও কেউ যায় না, জায়গাটা বেশ ঝোপঝাড়ে পরিপূর্ণ। সেজর ভিটে নিয়ে লোকমুখে অনেক ভুতুরে গুজব শোনা যায়, তবু আমি এসব ব্যাপারে তোয়াক্কা করলাম না।
কাউকে না জানিয়ে আমি আর আমার বন্ধু গভীর রাতে সেজোর ভিটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পথে একটা কালো কুকুর আমাদের পেছনে পেছনে আসছিল, কিন্তু সেজোর ভিটের কাছাকাছি এসে ওটাকে আর দেখতে পেলাম না। ওটা হঠাৎ করে উধাও হয়ে গেল। ভাবলাম কোথাও পালিয়েছে। সেজোর ভিটেই পা রাখতেই একটা অজানা ভয় আমাকে গ্রাস করল। মেরু বরাবর একটা হিমল হাওয়া নিচে নেমে গেল। সেজোর ভিটের পূর্ব পাশে একটা দিঘি আছে। ওখানে অনেক বড় বড় নারকেল গাছ আছে এবং প্রচুর নারকেল ধরে। আমরা সঙ্গে করে বস্তা নিয়ে এসছিলাম। আমার বন্ধুকে আমি গাছে তুলে দিয়ে আমি নিচে বস্তা নিয়ে অপেক্ষা করছি। সেদিন আকাশে মেঘ থাকার কারণে অনেক অন্ধকার লাগছিল, তাই আমি আমার বন্ধুকে দেখতে পাচ্ছিলাম না। তবে আমি উপর থেকে আমার বন্ধুর নারকেল পাড়ার আভাস পাচ্ছিলাম। হঠাৎ আমার চোখ গেল দিঘির পুরনো শান বাঁধানো ঘাটের দিকে। অনেকগুলো বাচ্চাকে সেখানে সাদা কাপড় পরিয়ে শুইয়ে রাখা হয়েছে। মনে হচ্ছে অনেকগুলো মরা শিশু সেখানে শুয়ে আছে। তবে পুরো ভিটেটা অন্ধকার থাকলেও ওই জায়গাটাতে আমি একটু আলো দেখলাম, নীলাভ হালকা একটা আলো। হঠাৎ মৃত বাচ্চাগুলো উঠে বসতে লাগলো। এরপরে তারা একে একে অন্যের চোখ বের করে খেতে লাগলো। আমি প্রায় অজ্ঞান হওয়ার অবস্থায় পৌঁছে গেছি। তবে আমার বন্ধু নারকেল পাড়তে থাকায় তাকে কিছু বললাম না। খেয়াল করে দেখলাম ওই বাচ্চাগুলোর মধ্যে একজন আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, নারকেল চুরি করতে এসছিস? কিন্তু সেই বাচ্চাটি আর কেউ না, বরং আমার সামনে আমার গাছের উপরে ওঠা আমার বন্ধু। তার কোটর থেকে কেউ একজন চোখ বের করে ফেলেছে। রক্ত গড়িয়ে পড়ছে চোখ শূন্য কোটর থেকে। এই দৃশ্য আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি নিজেকে আবিষ্কার করলাম আমার ঘরে। পাশে অনেক লোক। সকালে বাবা আমাকে ঘরে না পেয়ে খুঁজতে বের হন এবং গিয়ে দেখেন আমি সেজোর ভিটে পড়ে আছি। বাবার কাছে আমার বন্ধুর কথা জানতে চাইলে তিনি বললেন সে তাদের বাড়িতেই আছে। পরে আমার বন্ধু বলেছিল সে নাকি ওই দিন আমার সাথে যায়নি। এই ঘটনার পর 15 দিন আমার জ্বর ছিল এবং এখন পর্যন্ত আমি ওই দৃশ্য আমার মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারিনি। আমি ফাহিম, পেশায় একজন ব্যাংকার। আমি অগ্রণী ব্যাংকের একটি শাখায় কাজ করি। বছর 2 আগে ট্রান্সফার নিয়ে এসেছি। আমি আগে যেখানে ছিলাম এখন সেখানকার একটা ঘটনা বলবো। প্রায় 4-5 বছর আগের কথা। আমি যে বাসায় থাকি সেখান থেকে আমার অফিস 10 মিনিটের রাস্তা। আমার বাসা থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে হেঁটে যেতে হয়। সামনে একটা চৌরাস্তার মোড়, ডান দিকে দিয়ে গেলেই একটু সামনেই আমার অফিস। আমি যে চৌরাস্তার মোড়ের কথা বলছি ওই জায়গাটিতে সমস্যা আছে। এর কারণ হলো চৌরাস্তার মোড় হওয়ায় এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয় আর অনেকে মারাও যায়। আর মৃতদের আত্মা এখানে ঘুরে বেড়ায় বলেই অনেক লোকমুখে শুনেছি এবং তাদেরকে নিয়েই সমস্যা। তাই সন্ধ্যার পর সচরাচর কেউ এই চৌরাস্তা দিয়ে তেমন একটা যাতায়াত করে না। আমার অফিসও 5টার পর ছুটি হয়ে যায়, তাই এই রাস্তা দিয়ে আসতে তেমন কোনো একটা অসুবিধা হয় না। অন্য একটি ঘটনা শুনতে পারেন। এই রাস্তায় ঘটেছে এমন অনেক ভৌতিক কাহিনী শুনেছি। তার মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনা গত সপ্তাহে ঘটেছে। গত সপ্তাহে এখানে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়। ট্রাকের হেল্পার মারা যায়, কিন্তু ভাগ্যক্রমে ড্রাইভার বেঁচে যায়। তার মুখ থেকে পরের দিন শোনা যায় তার অ্যাক্সিডেন্ট করার আসল কারণ হলো একটা বাচ্চা। সে রাত প্রায় 9টার দিকে ট্রাক নিয়ে যাচ্ছে, চৌরাস্তার কাছে এসে দেখে
একটা বাচ্চা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে আগুন জ্বলছে। ড্রাইভার ভয়ে ট্রাক থামানোর পর বাচ্চাটার উচ্চ হাসি সে শুনতে পায়। তার হেল্পার বলে, ওস্তাদ ওপর দিয়ে চালিয়ে যান। হেল্পারের কথা শুনে চালাতে গিয়ে কি যেন হয়ে গেল, আর সে ভেবেই পায়নি হঠাৎ করে সব উলট পালট হয়ে যায় আর তার ট্রাক উল্টে যায়। এরকম আরো অনেক ঘটনা সেখানে ঘটেছে। আমি এইসবকে এতটা বেশি গুরুত্ব দেইনি, কারণ সন্ধ্যার পরে আমার ওই রাস্তা দিয়ে চলাচলের তেমন একটা প্রয়োজন হয় না। কিন্তু তারপরেও আমার সাথে এই রাস্তায় একটা ঘটনা ঘটেছে। আজকে সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি। সেদিন ছিল সোমবার। যথারীতি বিকেলের অফিস ছুটি হয়ে গেছে, কিন্তু সেদিন ছিল আমাদের এক স্টাফের বিবাহ বার্ষিকী। তো ওর বাড়িতে সন্ধ্যায় পার্টি ছিল, তাই অফিস থেকে বাড়িতে না এসে সবাই চলে গেলাম ওর বাসায়। ওর বাসায় যেতে ওই চৌরাস্তার মোড় পেরিয়ে যেতে হয়। তখন আর ওই সব বিষয়ে তেমন কিছু মনে ছিল না, তাই চলে গেলাম। অনেকক্ষণ পার্টি এনজয় করলাম। তখন প্রায় রাত 10টা বাজে। আমি বাসায় ফিরব। বাসায় ফেরার কথা মনে হতেই আমার মাথায় আসলো চৌরাস্তার মোড়ের কথা, কিন্তু তখন আর ভাবার কোনো সময় ছিল না। অনেকটা বাধ্য হয়েই আসছি চৌরাস্তা দিয়েই। মোড়ের অনেক কাছাকাছি চলে এসেছি। হঠাৎ প্রচণ্ড জোরে এক কুকুরের ডাক শুনতে পেলাম। বুকের ভেতরটা ধকধক করে উঠছিল। সাহস করে এক মনে অন্য কোনো দিকে লক্ষ্য না করে সোজা হেঁটে চলছি। মোড়ে পৌঁছে গেছি। এবার হাতের ডান দিকে রাস্তা দিয়ে যেতে হবে। আমি ডান দিকে ঘুরব এমন সময় এক বুড়িকে দেখতে পেলাম। আমার সামনে এসে আমাকে বলল, বাবা ফাহিম, তোর বাসা তো এদিকে নয়, তোর বাসা তো বাম দিকে যেতে হয়। আমি অনেকটা সম্মোহিত হয়ে গেলাম, কিন্তু সবকিছু আমার এখনো মনে আছে। যদিও সম্মোহিত হলে কারো কিছু মনে থাকে না। আমি বুড়ির কথায় একমত হয়ে গেলাম। আমার মনে হলো বুড়ি ঠিকই বলছে। তখন আমি বাম দিকে চলে গেলাম। আবার বুড়ি আমাকে বলছে, ফাহিম না, এদিকে না, পাশের রাস্তা দিয়ে তোর বাড়ি। আমি আবারও এর পাশের রাস্তাটায় ঘুরে গেলাম। আমি ওই রাস্তায় প্রবেশ করলাম। ওই বুড়ি বলল, হ্যাঁ ঠিক আছে, এবার এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যা। আমি বুড়ির কথা মতো সোজা হাঁটতে লাগলাম। বুড়িও আমার পিছনে পিছনে আসতে লাগলো। এই অবস্থাতে আমার ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু আমি একদম স্বাভাবিক ভঙ্গিতে চলতে লাগলাম, যেন আমি কোনো একটা রোবট, আর আমাকে ওই বুড়ি নিয়ন্ত্রণ করছে। এই রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে সামনে একটা ব্রিজ আসলো। বুড়ি আমাকে বলল, ফাহিম, ওই ব্রিজের রেলিংয়ে ওঠ। আমি বাধ্য ছেলের মতো ব্রিজের রেলিংয়ে উঠে গেলাম। এবার বুড়ি আমাকে বলল, এবার নিচে লাফ দে। আমি এবার দোটানায় পড়ে গেলাম। আমার মন একদিকে বলছে, ফাহিম না, লাফ দিস না, তাহলে তুই শেষ। আবার আরেক দিকে মন বলছে, ফাহিম দেরি করিস না, তাড়াতাড়ি লাফ দে। দেখ বুড়িমা তোর জন্য নিচে অপেক্ষা করছে। তুই লাফ দিলে তোর কোনো ক্ষতি হবে না, তোকে সে ধরে ফেলবে। আমি দেখলাম সত্যি বুড়ি ব্রিজের নিচে পানির মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছে, কিন্তু আমি পানিটা ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না। শুধু মনে হচ্ছিল আমি লাফ দিলে বুড়ি আমাকে ধরে ফেলল। আমি নিজে নিজে বললাম, হ্যাঁ ঠিকই তো আছে, নিচে বুড়ি দাঁড়িয়ে আছে, লাফ দিলে কিছুই হবে না। আমি সোজা নিচে লাফ দিলাম। লাফ দেওয়ার পরে আমার জ্ঞান ফিরে এলো। আমি দেখলাম নিচে বুড়ি উচ্চ স্বরে হাঁটছে, তার চোখ দুটি টকবক করছে। আমি ধপাস করে পানিতে পড়লাম। বুড়ি আমাকে চেপে ধরল। আমি আমার প্রাণপণে বাঁচার চেষ্টা করতে লাগলাম। বুড়ি আমাকে চেপে পানির নিচে ধরে রাখল। আমি কোনো মতে মাথা পানির উপরে তুললাম, আর তখন আজানের ধ্বনি শুনতে পেলাম। বুড়ি আমাকে ছেড়ে দিয়ে চিৎকার করে চলে গেল।
আমি প্রাণপণে চিৎকার করে সাহায্য চাইতে লাগলাম। দেখলাম আমার দিকে একটা নৌকা এগিয়ে আসলো। ফজরের সময় এক জেলে মাছ ধরার জন্য বের হয়েছিল। সে আমাকে দেখতে পেয়ে উদ্ধার করার জন্য এগিয়ে আসলো। আমি নৌকায় উঠলাম। যদিও আমার কাছে লেগেছিল পুরো ঘটনাটি মাত্র কয়েক মিনিটে ঘটে গেছে, কিন্তু আমি সারা রাত শহর হেঁটেছি আর শেষ রাতে ব্রিজে এসেছি। আমার ভাগ্য ভালো তখন আজান দিয়েছিল, তা না হলে আজকে হয়তো আমি আপনাদের মাঝে থাকতাম না। এই ঘটনার পরে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং অসুস্থ হয়ে পড়ি। আমি ওই এলাকা থেকে এই ঘটনার কিছুদিন পরেই ট্রান্সফার নিয়ে চলে আসি। এ ছিল আমার চৌরাস্তার মোড়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ভয়েস মেইলের সাহায্যে। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এটা একটি অ্যাম্বুলেন্স কেন্দ্রিক ঘটনা প্লাস হাসপাতালের ঘটনা। তো এটা আমার বন্ধু রিপনের সঙ্গে ঘটে যায়, তো আমি সেই ঘটনাটা আজকে শেয়ার করব। সেদিন রাত প্রায় 12:30টার দিকে, আর শেরপুরের নলিতাবাড়ি শহরটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছিল। হয়তো ওই সময়টা দূরে কোথাও কুকুরের ডাকে মাঝে মাঝে রাতের নীরবতা কেঁপে উঠছিল। তো আকাশে চাঁদ ছিল না, শুধু কালো মেঘে ঢাকা অন্ধকার। আমার সবচেয়ে কাছের বন্ধু রিপন সেদিন ধান মারাই কলে রাতের শিফটে কাজ করছিল। সে খুব হাসি খুশি ছেলে ছিল, গরিব পরিবারের বড় ছেলে হয়, তার সংসারের সব দায়িত্ব তার কাঁধে। সারাদিন কাজ করেও কখনো মুখে ক্লান্তি দেখাতো না। সেদিন রাতেও ফোনে বলছিল যে দোস্ত, আর 2 ঘন্টা কাজ, তারপর বাড়ি যাবো। এটা আমার কল দিয়ে বলছিল। কিন্তু আমি তখন বললাম যে ঠিক আছে, তাড়াতাড়ি আসিস, আমরা একটু বাহিরে যাব, এরকম বলছিলাম। কিন্তু সেই রাতটাই হয়ে গেল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। ধান মারাই কল থেকে বের হয়ে রিপন রাস্তা পার হচ্ছিল। হঠাৎ পিছন থেকে একটা দ্রুত গতির একটি ট্রাক আসে। কেউ বুঝে ওঠার আগেই বিকট শব্দে ট্রাকটি রিপনকে চাপা দিয়ে চলে যায়। রাস্তার পাশে থাকা চায়ের দোকানরা দৌড়ে আসে। রিপনের শরীর রক্তে ভিজে গিয়েছিল, ডান হাত প্রায় থেতলে গিয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার ছিল, রিপন তখনও বেঁচে ছিল। সে কাঁপা কাঁপা গলায় শুধু বলছিল, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তো লোকজন দ্রুত তাকে নিয়ে যায় নলিতাবাড়ি সদর হাসপাতালে। কিন্তু সেখানে পৌঁছে শুরু হয় আরো ভয়ঙ্কর ঘটনা। হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্ট্রেচারে শুইয়ে রাখা হয়েছিল রিপনকে। রাতের ডিউটির ডাক্তার এসে একবার তাকিয়েই বলে, অবস্থা খুব খারাপ, এখানে রাখা যাবে না, দ্রুত ময়মনসিংহ রোডে মেডিকেলে নিয়ে যান। রিপনের মা ডাক্তারের পা জড়িয়ে ধরছিলেন, স্যার একটু চিকিৎসা করেন, আমার ছেলেটারে বাঁচান। কিন্তু কেউ এগিয়ে আসেনি। এরপর রাত প্রায় 2টার দিকে একটি পুরনো অ্যাম্বুলেন্স আনা হলো। অ্যাম্বুলেন্সটার রং ছিল সাদা, কিন্তু অনেক জায়গায় মরিচা পড়ে কালচে হয়ে গিয়েছিল। সামনে বড় করে লেখা আছে জরুরি সেবা। তো আমি রিপনের ছোট ভাই রুবেল আর ড্রাইভার মিলে রিপনকে অ্যাম্বুলেন্সে তুললাম। ড্রাইভারের নাম ছিল কাশেম, বয়স প্রায় 50, মুখ ভর্তি দাড়ি ছিল তার। লোকটাকে দেখেই কেমন জানি অস্বাভাবিক লাগছিল। সে এক দৃষ্টিতে রিপনের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে ধীরে ধীরে বলল, এই রাস্তায় আজকে যাওয়া ঠিক হবে না। তো আমি বললাম, কেন চাচা, ওই রাস্তায় গেলে সমস্যা কি? আর আমাদের তো এরকম ইমার্জেন্সি সমস্যা, চাইতেই তো হবে। সে উত্তর দিল, না, শুধু গাড়ি স্টার্ট দিল। সে উত্তর দিল না বলে শুধু গাড়ি স্টার্ট দিল। অ্যাম্বুলেন্সটা ধীরে ধীরে অন্ধকার রাস্তা পেরিয়ে এগোতে লাগলো। বাইরে ঝড় শুরু হয়েছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশে। ভেতরে শুধু অক্সিজেন সিলিন্ডার, ফুসফুস শব্দ আর রিপনের কাতরানো। হঠাৎ প্রায় 20 মিনিট যাওয়ার পর রিপন চোখ বড় বড় করে ছাদের দিকে তাকালো। তারপর ফিসফিস করে বলল, ওই লোকটা কে? আমরা সবাই অবাক হয়ে চারদিকে তাকালাম, কেউ ছিল না।
কিন্তু রিপন ভয় পেয়ে কাঁপছিল। সে হাত তুলে অ্যাম্বুলেন্সের পিছনের দরজার দিকে দেখিয়ে বলল, ও দাঁড়িয়ে আছে, কালো কাপড় পরা, ওটা কি দাঁড়িয়ে আছে, এরকম করে বলছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল এর কথা শোনার পর, কারণ ঠিক তখনই আমি অনুভব করলাম অ্যাম্বুলেন্সের ভেতরের তাপমাত্রা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ড্রাইভার কাশেম আয়নায় তাকিয়ে বিড়বিড় করে কিছু পড়তে লাগলো। হঠাৎ ঠাস করে একটা শব্দ, অ্যাম্বুলেন্সের পিছনের দরজায় প্রচন্ড শব্দ হলো। মনে হচ্ছিল কেউ বাইরে থেকে জোরে আঘাত করছে। রুবেল ভয় পেয়ে বলল, ভাই, কেউ দরজা মারতেছে। ড্রাইভার হঠাৎ চিৎকার দিয়ে বলল, পিছনে তাকাইবেন না। আর তার কথা শেষ হতেই আবার শব্দ, ধাম ধাম করে 3টা শব্দ হলো। এবার পুরো গাড়ি কাঁপতে লাগলো। আমি সাহস করে পিছনের কাচ দিয়ে বাইরে তাকালাম, আর যা দেখলাম আজও ভুলতে পারিনি। একটা লম্বা কালো অবয়ব অ্যাম্বুলেন্সের পিছনে দাঁড়াচ্ছিল, দৌড়াচ্ছিল। তার পা মাটিতে লাগছিল না, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল। সে মানুষের মতো ছিল না, তার মুখটা ছিল অস্বাভাবিক লম্বা, আর দাঁতগুলো কুকুরের মতো ধারালো। আমি চিৎকার দিয়ে উঠে পড়লাম। ঠিক তখনই রিপন হঠাৎ উঠে বসে গেল। তার চোখ পুরো সাদা হয়ে গিয়েছিল। সে অন্যরকম কণ্ঠে বলল, ও আমারে নিতে আইছে। রুবেল কান্না শুরু করলো। ড্রাইভার কাশেম তখন চাপা গলায় বলল, এই রাস্তার পাশে পুরান শ্মশান ছিল বহু বছর আগে। এখানে এক অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট করছিল। সেই রাতের পর থেকে এই রাস্তায় মানুষ অদ্ভুত জিনিস দেখে। হঠাৎ অ্যাম্বুলেন্সের লাইট নিভে গেল, চারপাশ সম্পূর্ণ অন্ধকার, শুধু বাইরে ঝড়ের শব্দ, তুমুল ঝড়। তারপর একটা বিকট হাসির শব্দ শোনা গেল। হাহা করে হাসছে। মনে হচ্ছিল শব্দটা ঠিক গাড়ির ছাদের উপর থেকে আসছে। অ্যাম্বুলেন্স হঠাৎ নিজে নিজে থেমে গেল। ড্রাইভার বহু চেষ্টা করেও গাড়ির স্টার্ট দিতে পারছিল না। এরপর ছাদের উপর দিয়ে কারো হাঁটার শব্দ আমরা স্পষ্ট সবাই শুনতে পেলাম। তার পায়ের যে শব্দ ছিল আমাদের সবার কানে এসে বাজতেছে। মনে হচ্ছিল যে আমাদের মনে হয় অ্যাম্বুলেন্সের ছাদ ভেঙে আমাদের শরীরের উপর পড়বে। আমাদের মনে হয় বাইরে যাওয়াই বেশি উত্তম হবে। সঙ্গে সঙ্গে আমাদেরকে ড্রাইভার বললেন, না, তোমরা কেউ বাইরে যাইও না, কারণ বাইরে যদি বের হও তাহলে তোমাদেরকে আক্রমণ করা বা তোমাদের কোনো ক্ষতি করা তার জন্য খুব সহজ হয়ে যাবে। যদিও সে তার অনেক শক্তি, সে ভিতরে এসেও তোমাদেরকে ভয় দেখাতে পারবে, কিন্তু ও ভিতরে আসবে না। এটা বললো যে তাই তোমরা যেমনেই পারো বাইরে কেউ যাবা না, যত ধরনের সমস্যাই হোক। বাইরে গেলেই তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো হঠাৎ ধীরে ধীরে তারপর রিপনের শরীর হঠাৎ খিঁচুনি দিতে শুরু হয়ে গেল। সে নিজের হাত দিয়ে নিজের গলা চেপে ধরলো। আমি আর রুবেল তাকে ধরে রাখার চেষ্টা করছিলাম। ঠিক তখনই পিছনের দরজা আস্তে আস্তে খুলতে শুরু করলো। কেউ বাহিরে ছিল না, কিন্তু দরজাটা নিজে নিজে খুলছিল। বাইরে শুধু গভীর অন্ধকার, আর সেই অন্ধকার মাঝে 2টা জ্বলন্ত চোখ। ড্রাইভার কাশেম হঠাৎ পকেট থেকে একটা পুরনো তাবিজ বের করে চিৎকার করে আয়াত পড়তে লাগলো। সাথে সাথে অ্যাম্বুলেন্সের ভেতর ভয়ঙ্কর গর্জন শোনা গেল। তারপর এমন ভাবে চিৎকার দিল, মনে হচ্ছিল একসাথে অনেকগুলো মানুষ চিৎকার করছে। তারপর সব শান্ত, পুরো রাস্তা নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ। ধীরে ধীরে অ্যাম্বুলেন্স আবার নিজে নিজে স্টার্ট নিল। আর আমরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। ভোর হওয়ার আগেই আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে যাই। কিন্তু সেখানে ডাক্তার রিপনকে দেখে কথাটা বলছিল, সেটা শুনে আমাদের শরীর হিম হয়ে গিয়েছিল। ডাক্তার বলল, এই ছেলেটা তো অনেক আগেই মারা গিয়েছে। আমি কাঁপা গলায় বললাম, না স্যার, পুরো রাস্তা সে কথা বলছিল। ডাক্তার অবাক হয়ে বলল, অসম্ভব, তার মৃত্যু অন্তত 1 ঘন্টা আগেই হয়েছে।
সেদিনের পর ড্রাইভার কাশেম আর কখনো এই রাস্তায় গাড়ি চালায়নি। ঘটনাটা এখানেই শেষ নয়। তারপর যখন আমরা এরকম কথা শুনলাম, এখন আমাদের তো এই লাশকে বাড়িতে নিয়ে যেতে হবে। আমরা চিন্তা করলাম, তো রিপনের মৃত্যুর পর আমাদের পুরো এলাকা যেন বদলে যেতে শুরু করলো। ওর জানাজার দিন থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লাগলো। গ্রামের মানুষ বলতো রিপনের কবরের পাশ দিয়ে রাতের বেলা গেলে কান্নার শব্দ শোনা যায়। কেউ কেউ বলতো গভীর রাতে সাদা অ্যাম্বুলেন্স একটা কবরস্থানের সামনে এসে দাঁড়ায়, কিন্তু কাছে গেলে কিছুই থাকে না। প্রথমে আমরা এসব গুজব ভেবেছিলাম, কিন্তু আসল ভয় শুরু হয় রিপনের মৃত্যুর 7 দিন পরে। সেদিন রাত 2টার দিকে রিপনের ছোট ভাই রুবেল আমাকে ফোন দেয়। তার গলা কাঁপছিল। ভাই তাড়াতাড়ি আয়, রিপন ভাই দরজায় দাঁড়ায় আছে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কি বলে, রিপন দাঁড়ায় আছে মানে? পরে আমি কেউ জিজ্ঞাসা করলাম যে তুই কি পাগল হয়েছিস, রিপন তো মারা গিয়েছে। আমরা সেই অ্যাম্বুলেন্সে আসার তার মৃত লাশ আমরা যখন নিয়ে আসি হাসপাতাল থেকে, আর দাফন কাফন করলাম, আর বলতেছিস রিপন দরজার বাইরে দাঁড়ায় আছে, কি সমস্যা, কোথায় তুই? তখন সে বলল, ভাই আমি তো রুমের মধ্যেই আছি। তো আমি বললাম, তুই কি বলিস এইসব? রুবেল কাঁদতে কাঁদতে বলল, আমি নিজের চোখেই দেখেছি, দরজার সামনে দাঁড়ায় ছিল, শরীর ওর রক্তে ভেজা ছিল, আমি নিজেই দেখেছি। এই কথা বলল তার ছোট ভাই। আমি তাড়াতাড়ি বাইক নিয়ে বের হলাম। রাতটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ। রাস্তার কুকুরগুলো পর্যন্ত ডেকে উঠছিল না। রিপনদের বাড়ির সামনে পৌঁছে দেখি পুরো বাড়ি অন্ধকার, শুধু ভিতর থেকে কান্নার শব্দ আসছে। ভিতরে ঢুকে দেখি রুবেলের মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। আমি রুবেলকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? রুবেল কাঁপতে কাঁপতে বলল, রাত 1টার দিকে দরজায় টোকা পড়ে। আমি ভাবলাম কেউ হয়তো এসেছে। দরজা খুলে দেখি রিপন ভাই দাঁড়ায় আছে। তার শরীরটা থেতলে ছিল, চোখ থেকে রক্ত পড়ছিল, আর সে শুধু বলতেছিল, ওরা আমারে ছাড়ে নাই। আমার বুকের ভেতর ধক করে উঠল। ঠিক তখনই ঠক 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 শব্দ আসতেছিল। বাড়ির টিনের পিছন দিক থেকে শব্দ এলো। সবাই চুপ হয়ে গেল। আবার ঠক 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 শব্দ। মনে হচ্ছিল কেউ টিনের দেয়ালে ধীরে ধীরে মাথা ঢুকছে। রুবেলের মা কাঁদতে কাঁদতে বললেন, ও আবার আসছে। আমি সাহস করে বাইরে বের হলাম। চারপাশ অন্ধকার। হঠাৎ দূরে বাঁশঝাড়ের ভেতর একটা সাদা অবয়ব দেখতে পেলাম। মনে হচ্ছিল অ্যাম্বুলেন্সের লাইট, কিন্তু সেখানে কোনো রাস্তা ছিল না। আমি ধীরে ধীরে এগোতে লাগলাম। বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ শুনলাম সাইরেনের শব্দ অ্যাম্বুলেন্সের, কিন্তু শব্দটা ছিল অস্বাভাবিক শব্দ, যেন মানুষের কান্নার মতো। আমি বাঁশঝাড়ের ভিতরে ঢুকতেই দেখি একটা পুরনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, ঠিক সেই অ্যাম্বুলেন্স যেটাতে রিপনকে নেওয়া হয়েছিল, কিন্তু সেটা তো 2 মাস আগে অ্যাক্সিডেন্টে পুড়ে গিয়েছিল। আমার পা কাঁপতে শুরু করলো। অ্যাম্বুলেন্সটা দরজা আস্তে আস্তে খুলে গেল। ভিতর থেকে ঠান্ডা বাতাস বের হলো। তারপর আমি দেখলাম রিপন স্ট্রেচারে শুয়ে আছে। তার চোখ খোলা, কিন্তু চোখের মনি নেই, পুরো সাদা। সে ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বলল, ওরা এখনো আমার সাথে আছে। আমি পিছিয়ে যেতে লাগলাম। ঠিক তখনই স্ট্রেচারের নিচ থেকে কালো একটা হাত বের হলো। তারপর আরেকটা, তারপর আরো অনেক হাত। মনে হচ্ছিল অন্ধকারের ভেতর কেউ রিপনের শরীর ধরে রেখেছে। রিপন চিৎকার করে উঠলো, আমাকে বাঁচাও। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতর থেকে বিকট হাসির শব্দ আসতে লাগলো। আমি দৌড়ে পালাতে যেতেই পেছন থেকে কেউ আমার কাঁধ চেপে ধরলো। ঘুরে দেখি ড্রাইভার কাশেম, কিন্তু তার চেহারা আগের মতো ছিল না। চোখ দুটো পুরো কালো, মুখ ফ্যাকাশে। সে ধীরে ধীরে বলল, তুই এখন দেখছস তাই না? তুইও এখন দেখছস তাই না? তো আমি কাঁদতে কাঁদতে বললাম, কি এগুলা? কাশেম ফিসফিস করে বলল, সেই রাতে রিপন একা মারা যায় নাই। রাস্তার পাশে যে পুরান শ্মশান ছিল, সেখানে বহু বছর আগে একটা বাস দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছিল। তাদের লাশ হাসপাতালে নেওয়ার আগেই গায়েব হয়ে যায়। তারপর থেকে ওই রাস্তা মৃতদের রাস্তা হয়ে গেছে। হঠাৎ কাশেম আবার কানের কাছে মুখ এনে বলল, যাদের ওই রাস্তায় নিতে পারে
তারা আর পুরোপুরি ফিরে আসে না। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে রিপনের গলা এলো, দোস্ত পিছনে তাকাস না। কিন্তু আমি ভুল করে পিছনে তাকিয়ে ফেললাম, আর যা দেখলাম আজও ঘুমাতে গেলে সেটা দেখি। অন্ধকারের মধ্যে অসংখ্য মানুষ দাঁড়িয়ে ছিল, কারো মাথা ভাঙ্গা, কারো শরীর পুড়ে কালো, কারো চোখ নেই। সবাই একসাথে আমার দিকে তাকিয়েছিল আর ধীরে ধীরে এগিয়ে আসছিল। তাদের মুখ শুধু একটাই কথা, আমাদের সাথে চলো। তারপর হঠাৎ পুরো জায়গাটা কেঁপে উঠলো, অ্যাম্বুলেন্সের লাইট জ্বলে উঠলো, বিকট সাইরেন বাজতে লাগলো। আমি দৌড় দিলাম, পিছনে শুধু শুনতে পাচ্ছিলাম 10-20 শত মানুষের কান্না আর রেপন শেষ চিৎকার, আমার এইখান থেকে তোরা নিয়ে যা। রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলিফ। সামির অত্যন্ত ভদ্র একটা ছেলে। 3 বছর আগে পালিয়ে একটা মেয়েকে বিয়ে করে, তার একটা বান্ধবীকে বিয়ে করে। তাদের সম্পর্ক সামিরের বাবা মা মেনে যায়নি। এই মেনে না নেওয়ার কারণে সামির প্রায় সময় হুমকি ধামকি দিত যে সে ঘর থেকে বের হয়ে আলাদা থাকবে। তো পরে তারা একসাথে তাকে থাকতে দেয়। তো বিয়ের পর প্রতিনিয়ত সামিরের বাবা মা বকাঝকা করতো মেয়েটাকে, এমনকি দুশ্চরিতা পর্যন্ত বলেছিল মেয়েটিকে। তারা কোনো মতে সংসার করতে লাগলো মেয়েটা। কিন্তু একদিন তারা তাদের তাদের অপমান করার সীমা অতিক্রম করে যায়, যার কারণে অভিমানে মেয়েটা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে দরজা লাগিয়ে সে রুমের মধ্যে আত্মহত্যা করে। সে সময় স্বামীর বাসায় ছিল না। 3-4 ঘন্টা পর স্বামীর এসে যখন দরজা খুলতে পারছিল না, তখন তাদের হুঁশ ফেরে। এরপর তারা দরজা ভেঙে মেয়েটার ঝুলন্ত লাশ দেখতে পায়। এটা দেখতে পেয়ে স্বামীর জ্ঞান হারিয়ে কোমায় চলে যায়। এদিকে অনেক আইনি ঝামেলা মিটিয়ে মারা যাওয়ার 6 দিন পর মেয়েটার দাফন হয়। স্বামীর তখনও কোমাতে ছিল। 20 দিন পর কোমা থেকে জেগে ওঠে স্বামীর। ছেলেটা দিশাহীন ছিল যে কি করবে। তার প্রিয় মানুষ তাকে ছেড়ে চলে গেছে, তাকে সে নিজে দাফনও করতে পারেনি। এসব কিছুর চাপে ছেলেটা এবার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। একটা প্রাইভেট হাসপাতালে স্বামীর চিকিৎসা চলছিল। প্রায় প্রতি রাতে সে বারবার ছুটে যেতে যেত তার স্ত্রীর কবরের কাছে। এভাবে প্রায় মাস খানেক পর ছেলেটা স্বাভাবিক হয়, কিন্তু মা বাবার ওর সাথে ওর দূরত্ব চলে আসে। প্রতিদিন সে যেত তার স্ত্রীর কবরের কাছে, দাঁড়িয়ে থাকতো, কাঁদতো, আফসোসের আগুনে পুড়তো। এভাবেই দিন যাচ্ছিল। একদিন সে রাতে কবরস্থানে যায়। সে যে দেখতে পায় কবরের এক পাশে মাটি খোঁড়া। মাটিটা এমন ভাবে খোঁড়া যেন কেউ খুবলে নিয়েছে মাটিগুলো। সে উপায় না পেয়ে পাশ থেকে হাত দিয়ে মাটি সরাতে যে লক্ষ্য করে ওর হাতের নখ কেমন যেন কালো হয়ে আছে। মনে হতে লাগলো ওর নখগুলোর ভেতরে কিছু ঢুকে আছে। সে সময় স্বামীর বলে সে একটা ডাক শুনতে পায়, যেভাবে তার স্ত্রী তাকে ডাকতো। সে ঘুরে তাকিয়ে দেখতে পারে তার স্ত্রী খানিক দূরে একটা গাছের নিচে বসে আছে। হতভম্ব হয়ে সে তাকিয়ে রইল। তখন সে শুনতে পায়, চলে যাও, তীক্ষ্ণ একটা স্বরে। এবার ভয় পেয়ে সে চলে আসে সেখান থেকে। সেদিন রাতে সে ঘুমের মধ্যে দেখতে পায় একটা মেয়ে তার বিছানার নিচ থেকে বের হয়ে হেঁটে চলে যাচ্ছে তার মা বাবার ঘরে। মেয়েটার চেহারা দেখতে পারছিল না চুল দিয়ে ঢেকে রাখার কারণে। সেই মেয়ে তার বাবা মার ঘরের গেট লাগিয়ে দিয়ে তার মাকে ইশারা দেয়। সেই ইশারা মোতাবেক তার মা পুতুলের মতো তার স্বামীর গলা চেপে ধরে মেরে ফেলে। এরপর সেই মেয়ের ইশারায় তার মা তার আঁচল ফ্যান বেঁধে নিজেকে ঝুলিয়ে দেয়। এটা দেখেই তার ঘুম ভেঙে যায়। তখন সে দেখতে পায় রাত 4টা বাজে। তার আর ঘুম আসছিল না, তাই সে বেরিয়ে পড়ে ফজরের নামাজের উদ্দেশ্যে নিয়ে। হেঁটে হেঁটে সে কবরস্থানের দিকে যখন যাচ্ছে, তখন তার মনে হতে লাগলো স্বপ্নের মধ্যে দেখতে পাওয়া সেই মেয়েটা তার পিছু নিচ্ছে, পিছু পিছু হাঁটছে। এটা থেকে সে ভয় না পেয়ে দাঁড়িয়ে যায় আর আমতা আমতা গলায় জিজ্ঞেস করে, কে আপনি? তখন সে মেয়েটা উত্তর না দেওয়াতে সে দ্রুত হাঁটতে শুরু করে। পেছন তাকিয়ে সে মেয়েটিকে আর দেখতে পায় না। কবর জিয়ারত করা আর সেখানে সময় কাটানো এভাবেই চলতে লাগলো স্বামীর দিনগুলো। যত সময় যাচ্ছিল ততই স্বামীর গুটিয়ে নিতে লাগলো নিজেকে। ওর সব সময় মনে হতে লাগলো ওর স্ত্রী ওর সাথেই আছে। পারফিউমের ঘ্রাণ পাওয়া যায়। বিছানায় বসে থাকা, পাশ দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতি সে সব সময় পেত। সে আকুল হয়ে থাকতো তার স্ত্রীকে দেখার জন্য। একদিন রাতে সে টের পেল তার স্ত্রী এই ঘরে তার সাথে আছে। এমন অবস্থায় সে কাঁদতে কাঁদতে হাত জোর করে এদিক ওদিক তাকিয়ে বলছিল, একটু দেখা দাও, তোমাকে একবার দেখব, একবার। এভাবে কাঁদতে কাঁদতে সে পড়ে যায় ফ্লোরে। সে সময় ঘুমিয়ে যাওয়ার আগ মুহূর্তে সে দেখতে পায় তার স্ত্রী তার সামনে বসে তার মাথায় হাত চুকে হাত বুলাচ্ছে। এরপর ওর ঘুম ভেঙে যায়। সকালে আর সে নিজেকে আবিষ্কার করে বিছানাতেই। তার স্পষ্ট মনে ছিল পড়ে যেয়ে সে ব্যথা পেয়েছিল কপালে।
এদিকে তার মা বাবা চাইছিল ছেলে বিয়ে শাদী করুক, নতুন ভাবে জীবন সাজাক, তাই সামিরকে তারা বিয়ে করান। বিয়ের দিন খাবার খাওয়ার সময় সামির এক পলকের জন্য সেই মেয়েটিকে দেখতে পায়, যার চেহারা চুল দিয়ে ঢাকা সামনের দিকে। পরক্ষণে সে যখন খাবারের দিকে তাকায়, সে দেখতে পায় সেখানে রক্ত আর পোকামাকড়। এটা দেখে সে হুড়মুড়িয়ে সরতে যেয়ে দেখতে পায় তার বিবাহিত নতুন স্ত্রী যে তার পাশে বসে খাবার খাচ্ছিল, তার চেহারা পাল্টে গেছে। গালের পাশের মাংস নেই, সেখানে পোকা কিলবিল করছে, নাক দিয়ে মনে হলো কিছু ঝুলছে। সে দেখতে পায় তার স্ত্রী হাসতে হাসতে তার পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয়। এরপর তার আর কিছু মনে ছিল না। হাসপাতালে জ্ঞান ফেরার পর কাউকে কিছু বলেনি সামির। সে তার মাকে জিজ্ঞেস করে কি হয়েছিল, তার কিছুই মনে নাই। তার মা বলে সে খাবার খেতে খেতে হঠাৎ দাঁড়িয়ে যে কি একটা শব্দ বলতে বলতে নিজেই কাত হয়ে পড়ে যায়। তারপর যখন তার নতুন স্ত্রী তাকে ধরে উঠাতে যাবে, তখন নাকি সামির ভয়ার্থভাবে চিৎকার দিতে শুরু করে। এরপর জ্ঞান হারিয়ে ফেলে। সামির বুঝতে পারছিল না সে কি করবে। সব সময় ওর মন পড়ে থাকতো কবরস্থানে। একদিন সে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে আবারও সামি ডাকটা শুনতে পায় কবরস্থানের ভেতর থেকে। সে কবরস্থানে ঢুকতে যাবে, সেই সময় বাইরে একজন ফকিরকে দেখতে পায়। সে বলে, তুই যাইস না ভেতরে, ভালো হবে না, ডাক আমিও শুনছি, ওই ডাক ভালো না। কিন্তু সে তাও ভেতরে যায়, কিন্তু সে কাউকে আর পায়নি। সে বের হয়ে আসে, তাকে বের হতে দেখেই সেই ফকির বলে, তুই আর আসিস না এখানে, তোর ঘোর বিপদ হবে নইলে, তুই থাকবি না, তুই গোলাম হয়ে যাবি। স্বামীর ভ্রুক্ষেপ না করে চলে যায়। এদিকে স্বামীর প্রতি রাতে তার প্রথম স্ত্রীর অস্তিত্বের অনুভূতি সে পেতে লাগলো তীব্রভাবে। রাতে সে জেগে থাকতো, রাত 2টার পর সে টের পেত তার স্ত্রী তার ঘরে ঢুকে তার পাশে এসে বসে আছে। এভাবে চলছিল। একদিন রাতে স্বামীর দ্বিতীয় স্ত্রীর স্বপ্নে দেখতে পেল স্বামীর প্রথম স্ত্রী তাদের ঘরে ঢুকেছে একটা কুড়াল হাতে নিয়ে, চুল দিয়ে তার চেহারা ঢাকা। সে ঘরে ঢুকেই লাফ দিয়ে বিছানায় উঠে তার স্বামীকে কুড়াল দিয়ে আঘাত করতে শুরু করে, আর তার স্বামীও নির্লিপ্তভাবে শুয়ে তার দিকে তাকিয়ে আছে। সেই সময় কুড়ালটা এসে স্বামীর নাকের উপর এসে পড়ে, আর স্বামীর একটা চোখ ছিটকে পড়ে যায় তার দ্বিতীয় স্ত্রীর দিকে। এটা দেখার পর তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর তার চোখ যায় জানালার দিকে। সে দেখতে পায় 1 সেকেন্ডের জন্য সেখানে পর্দার অন্যদিকে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, যার চেহারা চুল দিয়ে ঢাকা। পরক্ষণে যেন মিলিয়ে গেল। সে উঠে জানালার দিকে যায় আর এদিক ওদিক তাকায়। সেই সময় একটা কাক এসে তাদের জানালার সাথে বাড়ি খায়। এটা দেখে সে ভয় পেয়ে যায়। ঠিক তখন সে শুনতে পায় তার পেছনে দাঁড়িয়ে দড়িতে হেঁচকা টানের একটা শব্দ। সে পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় সে চুল দিয়ে চেহারা ঢাকা মেয়েটা ঝুলে আছে ফ্যানের সাথে, আর চলন্ত ফ্যানের সাথে সাথে সে মেয়েটাও ঘুরছে, সাথে সে হাততালি মারছিল। এটা দেখার পর আর কিছু মনে ছিল না। সকালে একদম স্বাভাবিকভাবেই স্বামীর স্ত্রীর ঘুম ভেঙে যায়, আর সে নিজেকেই বিছানাতে আবিষ্কার করে। সে অবাক হয়, কারণ রাতের ঘটনা তখনও তার কাছে জীবন্ত মনে হচ্ছিল। রাতের ঘটনার সকালে নিজেকে বিছানায় আবিষ্কারের কথা তিনি তার শাশুড়িকে রান্না বান্না করার সময় বলে, যে শাশুড়ি তাকে বলে যে তিনি স্বপ্ন দেখেছেন, এটা খারাপ স্বপ্ন বলে আশ্বস্ত করেন। আর সেও মেনে নেয় হয়তো স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখেছেন সে হয়তো। এদিকে সামিরের মনোভাব পাল্টাতে শুরু করে। সে জানতে চেয়েছিল যে কে এই মেয়েটি যে তাকে ফলো করে, আর তার এতবার সে কেন ওভাবেই ওর সামনে আসছে। এটা জানার জন্য সে হন্য হয়ে যায়, বেশ কয়েক জায়গায় যায়। সেখানে যে সে তেমন আশাস্বরূপ কিছু জানতে পারে না। এদিকে প্রতিদিন সে দেখতো সেই মেয়েটা ওর থেকে দূরে দাঁড়িয়ে থাকে। একদিন রাতে বিছানায় শুয়ে ভাবছিল কি করবে, তখন তার ঘরের দেয়ালে থাকা ক্যালেন্ডারটা নড়তে শুরু করে। ঝড়ো বাতাস ঘরে ঢুকলে যেভাবে নড়বে ঠিক সেভাবে, কিন্তু সেদিকে বাতাস লাগার কথা ছিল না। সে উঠে যায় আলো জ্বালিয়ে, আর তখনই ক্যালেন্ডারের একটা পাতা ছিঁড়ে পড়ে, যেই পাতায় সিলেটের একটা চা বাগানের ছবি ছিল। সেই সময় সে দেখতে পায় সেই চুল দিয়ে মুখ ঢাকা মেয়েরা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আর এই একবার মাথা সে নাড়ায়। এই জন্য ওর মনে হয় সিলেটে গেলে হয়তো কোনো কিছু জানা যাবে। এই জন্য সে পরদিন সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় বাসে করে। সে সিলেটে পৌঁছানোর আগেই পথেই বাস খারাপ হয়ে যায়। বাস ঠিক হতে সময় লাগবে, তাই তাদের পরে ছেড়ে আসা বাসের জন্য অপেক্ষা করতে থাকে যাত্রীরা। স্বামীর বাসে বসে থাকা অবস্থায় সেই মেয়েটাকে দেখতে পায় রাস্তার পাশে বাম হাত উঁচু করে একটা দিকে ইশারা করছে সেই মেয়েটা। এটা দেখে সে বাস থেকে নেমে যায়। নেমে যে দেখতে পায় মেয়েটা হেঁটে যাচ্ছে গাছগাছালির ভেতর দিয়ে। স্বামীরের মনে হতে থাকে মেয়েটা ওকে ডাকছে, এজন্য সে কিছু না ভেবেই বনের মধ্যে চলতে শুরু করে। কিছু দূর চলার পর ছোট ঝুপড়ি ঘর দেখতে পায়। এটা দেখে সে আর সামনে না গিয়ে চলে আসে। এরপর সে সিলেটে পৌঁছায়। বেশ কয়েকদিন সে সেখানে ছিল। অনেক খোঁজ করে সে এক তান্ত্রিকের খোঁজ পায়, যে জানাতে পারে যে আসলে কি হচ্ছে ওর সাথে। সে এক তান্ত্রিকের খোঁজ পেয়ে সেখানে যায়, এবং সেই তান্ত্রিক ওকে বলে, বড্ড জ্বালায় ভুগছিস, খুব কষ্ট তোর, এত কষ্ট তোর বিপদের কারণ হবে।
চলে যা, সেই মেয়েকে তুই আর আজকের পর থেকে দেখবি না যদি নিজের বিপদের নিজের মনকে শান্ত না করিস। কিন্তু সাবধান, বাড়াবাড়ি করিস না। যে চলে গেছে সে আর ফিরে আসবে না, যদি সে ফিরে আসে তাহলে সে শয়তান। ভালো করেছিস যে সেদিন ঝুপড়ির দিকে যাসনি, না হলে নিজেকে নিজেই হারিয়ে ফেলতি। টাসকে খেয়ে যায় স্বামীর সবকিছু শুনে, কারণ স্বামীর কিছু বলেই নি, সে মাত্রই তার সামনে এসেছে। স্বামী সেই তান্ত্রিককে বলে, তাহলে কি হচ্ছে এসব? আমার ভালোবাসার মানুষটা এভাবে কেন চলে গেল? কি দোষ করেছিলাম যার শাস্তি পাচ্ছি? তান্ত্রিক ঝাড়ি দিয়ে বলে, নেকামি করিস না, তোর মনের আশা পূরণ করা সম্ভব না, তুই চলে যা, ভুলে যা সবকিছু, যাবি না কবরের দিকে। স্বামীর বলে যে আমি একবার দেখতে চাই ওকে শুধু। অনেক জোরাজুরি করতে থাকে, কিন্তু তান্ত্রিক ওকে তাড়িয়ে দেয় সেখান থেকে। এরপর একদিন সে আরেকজনের খোঁজ পায় যে কুফরি করে, জাদু করে। তার কাছে সে যায়, সেই লোক মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটা নিয়ম শিখিয়ে দেয়, যেটা করলে সে তার মারা যাওয়া স্ত্রীকে দেখতে পারবে, ফিরে পেতে পারবে। কিন্তু তার বদলে তাকে তার খুব মূল্যবান কিছু বলে দিতে হবে। তার জেনে না বুঝে আবেগের বশে ভুল পথে চলতে সে রাজি হয়, আর সেই লোক তাকে কিছু নিয়ম শিখিয়ে দেয়। এরপর সে ঢাকায় ফিরে আসে। এসে সে জানতে পারে তার নতুন স্ত্রী সন্তান সম্ভবা, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ ছিল না। তাদের বাড়ির চিলে কোঠার ঘরে সে একা থাকতে শুরু করে। সে সেই ঘরে 5টা গোল পেন্টাগ্রাম আঁকে, যার মধ্যে সে তার প্রথম স্ত্রীর ব্যবহার করা 5টি ভিন্ন জিনিসপত্র রেখে দেয়। এরপর সেই ঘরে সে তান্ত্রিকের দেয়া মোম আলো জ্বালিয়ে দেয়। এরপর সে বের হয়ে আসে সেই ঘর থেকে। এভাবে 2 দিন চলে যায়। তান্ত্রিক বলেছিল কাজ শুরুর আগে এভাবে 2 দিন মোম জ্বালিয়ে দিয়ে সেই ঘর আটকে রাখতে হবে। স্বামীর উদ্গ্রীব ছিল তার মৃত স্ত্রীকে দেখতে। কত বড় বিপদ যে আসন্ন তা সে আন্দাজি করতে পারেনি। সে তার স্ত্রীর মারা যাওয়ার ঘর থেকে বের হতেই পারছিল না। প্রথম দিন সে তান্ত্রিকের বলে দেওয়া শব্দগুলো পড়তে থাকে। ঘরের মধ্যে মৃদু শান্ত মোহময় হাওয়া বইতে লাগলো। তার স্ত্রী ব্যবহার করা পারফিউমের গন্ধ সে পেতে লাগলো। এভাবে প্রথম রাত চলে যায়। দ্বিতীয় রাত সে গুনগুনিয়ে গান গাওয়ার শব্দ পেতে লাগলো। যেভাবে তার স্ত্রী গান গাইতো ঠিক সেভাবে ব্যাকুল হয়ে যাচ্ছিল স্বামীর। এভাবে চলতে লাগলো। 5 দিনের দিন সে নিজের ঘর থেকে বিছানার উপরে বেলি ফুল ছিটানো অবস্থায় পায়, যা তার স্ত্রীর খুব প্রিয়। সে ফুলগুলো খুশিতে হাতে তুলে নিতে শুরু করে, কিন্তু তার এখনকার স্ত্রী ঘরে ঢুকে দেখতে পায় বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা ছোট ছোট মৃত চড়ুই পাখি পড়ে আছে, যা স্বামীর তুলছিল নিজের হাতে। এটা দেখে তার স্ত্রী বলতে থাকে, এগুলা কি করছেন এসব মরা পাখি বিছানায় তুলে? কিন্তু কারোর কোনো কথা না শুনে মরা পাখিগুলো সে তুলে নিয়ে চলে যায়, যা তার চোখে ছিল বেলি ফুল। এদিকে স্বামীর আচরণে ওর মা বাবা ভয় পেয়ে ডাক্তার এবং 2 জন হুজুর দেখান, কিন্তু তারা বলেন যে স্বামীর একদম ভালো, কোনো সমস্যা নেই ওর। 11 দিনের দিন স্বামীর রং বেরঙের প্রজাপতি দেখতে পেতে শুরু করে। এভাবে চলতে লাগলো। এদিকে স্বামীর পাগলামি বেড়ে চলতে লাগলো পাল্লা দিয়ে। সে খাওয়া দাওয়া ছেড়ে দিতে লাগলো। সারাদিন কারোর সাথে কোনো কথা বলতে কার সাথে কি জানি কথা বলতে লাগলো। তো মা বাবা ভেবে নিয়েছিলেন ছেলের অবস্থা আগের মতোই আবার আগের মতো হচ্ছে, তাই ডাক্তারি চিকিৎসা চলতে লাগলো। একদিন রাতে স্বামীর দ্বিতীয় স্ত্রী ঘুমিয়েছিল। তার ঘুম ভেঙে যায় হ্যাচকা টানে। কেউ তাকে চুল ধরে টেনে নিয়ে নিচে নামায়। সে দেখতে পায় সেই মেয়েটিকে যাকে সে একবার দেখেছিল চুল দিয়ে মুখ ঢাকা। সে মেয়ে তার হাত দিয়ে মেয়েটার পেটে আঘাত করতে শুরু করে, আর দেখতে দেখতে অদৃশ্য কিছু হাতে নিয়ে তার পেট কেটে ফেলে। মেয়েটা চিৎকার করতে গেলে সেই মেয়েটা ওর মুখে হাত দিয়ে ওর থুতনিটা আলাদা করে ফেলে। এরপর আর মেয়েটার কোনো কিছু মনে নাই। এদিকে সেদিন রাতে সামিরের মা স্বপ্নে দেখতে পান একটা কালো চাদর মোড়ানো শুকনা গরনের লম্বা কেউ তার ছেলের বউকে বিছানা থেকে টেনে নিচে নামায় আর জোরে জোরে তার মাথা ফ্লোরে বাড়ি মারতে থাকে। এটা দেখে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে বসতেই তিনি দেখতে পান তার ছেলের প্রথম স্ত্রী তার ঘরের ফ্যানে ঝুলছে আর তার দিকে ভয়ানক ভঙ্গিতে তাকিয়ে আছে। এটা দেখে তিনি চিৎকার দিতে যাবেন, সেই মুহূর্তে পাশ থেকে তার স্বামী তার মুখ চেপে ধরে। আতঙ্কে তিনি তার স্বামীর দিকে ঘুরে তাকালে দেখতে পান তার স্বামীর চোখ কালো আর তার গালের এক অংশ যেন পচে গলে পুঁজ বেরোচ্ছে। তিনি কোনোভাবে সেখান থেকে চোখ বন্ধ করে শুধু চিৎকার করেই যাচ্ছিলেন। তার চিৎকারে তার স্বামীর ঘুম ভেঙে যায়। স্বামীরও চলে আসে সেখানে। তাকে শান্ত করে জিজ্ঞেস করা হয় কি হয়েছে। তখন তিনি সবকিছু বলে বলেন, সবকিছু। কিন্তু তারা খেয়াল করেন স্বামীর দ্বিতীয় স্ত্রী কিন্তু সেখানে ছিল না। তাকে ঘরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুরো ভবন খুঁজে শেষে তাকে চিলে কোঠার সিঁড়ি ঘরে পাওয়া যায়। বিড়বিড় করছিল দেয়ালের দিকে মুখ ফিরিয়ে নিয়ে। তাকে স্বামীর ধরলে তার হুঁশ ফেরে। তাকে জিজ্ঞেস করা হয় সে এখানে কখন এলো আর কি করছিল। সে উত্তর দেয় তার কিছুই মনে নেই, সে কখন এখানে এসেছে। এরপর সে তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা বলে তার শাশুড়িকে। এদিকে মেয়েটা তার বাবা মাকে জানায় কি হচ্ছে তার সাথে। তারা তার মেয়েকে নিয়ে যান একজন হুজুরের কাছে আর তাকে সবকিছু বলেন এবং কি সামিরের ব্যাপারটাও বলেন।
সেই হুজুর একদিন সময় নিয়ে পরদিন সামিরের শ্বশুরকে দ্রুত তার কাছে আসতে বলেন। সেই হুজুর সামিরের শ্বশুরকে বলেন, দেখুন সামির খুব বড় ভুল করে ফেলেছে। ও যখন বারবার গোরস্থানে যেত, সেখানে দাঁড়িয়ে কাঁদতো, তা দেখে ফেলে একটা শয়তান। সে খুব শক্তিশালী। সে বিভিন্ন রূপ নিয়ে বিভিন্নভাবে সামিরের সামনে আসতো। সে সামিরের মাথায় ঢুকিয়ে দেয় তার মৃত স্ত্রী ফিরে এসেছে। যেহেতু সামির তাকে ভালোবাসতো আর শোকে কাতর ছিল, এজন্য ওকে পরিচালনা করে করে ধীরে ধীরে নিজের কবজায় নিয়ে ফেলেছে। সামির সামনে একটা মায়া সৃষ্টি করে দেয়, যাতে করে সামির সে তার স্ত্রীকে দেখতে পায়। আর এদিকে সে স্বামীর অস্তিত্বকে বিলীন করে দিয়ে নিজেকে ওর মধ্যে গেঁথে ফেলেছে। এখন অনেক দেরি হয়ে গেছে। আপনার মেয়ে বিপদে আছে, যেহেতু সে গর্ভবতী। মেয়েকে নিজের কাছে নিয়ে রাখুন। স্বামীরকে সেই শয়তান মেরে ফেলবে যখন সে স্বামীর দ্বারা বড় কোনো অঘটন ঘটাতে পারবে। তারপর আমার মনে হয় সে পেটের বাচ্চাকে মেরে ফেলতে পারে। স্বামীর শ্বশুর হতবাক হয়ে জিজ্ঞেস করেন, কি বলছেন এসব? তখন সেই হুজুর বলেন, বিশ্বাস না হলে চিলেকোঠার ঘরে যেয়ে দেখুন কি হচ্ছে সেখানে। তিনি হুজুরের কথার প্রমাণ দেখতে স্বামীরের বাসায় যান। হুজুরের কথায় তাদের বলেন, হুজুরের কথা তিনি তাদেরকে বলেন। এরপর স্বামীরের বাবা আর তিনি চিলেকোঠার ঘরে যান। আর সেখানে যে সেই ঘরের ভেতর থেকে গান গড় শব্দ পেতে থাকেন। তারা স্বামীরকে ডাকলো। সে দরজা না খুলে কর্কশ গলায় বলতে থাকে, এখানে কিছু নেই, তোরা চলে যা তোরা চলে যা। কিন্তু সামিরের শ্বশুর নাছোড়বান্দা ছিলেন। তিনি পাতলা দরজাটা ধাক্কা দেন এবং দরজা খুলে যায়। তারা দেখতে পান সামির কুকুরের মতো করে পানি খাচ্ছে, আর চারপাশে বিভিন্ন পাখির ডানা মাংস পড়ে রয়েছে। তাদের দেখে সামির তেরে আসে, নিজের বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায়। সামিরের শ্বশুর সামিরের মা আর দারোয়ানকে ডাকতে থাকেন। সবাই উঠে এসে দেখতে পান চিলেকোঠার ঘরে একটা মানুষের মতো লম্বা পুতুল, যা বিভিন্ন কাপড় কাগজ দিয়ে তৈরি। মেয়েদের কাপড় পরানো, দেয়ালে অনেক কিছু লেখা, শুকনা লাল রং দিয়ে তার নিচে একটা চিত্র আঁকা। কবর করে একটা হাত বেরিয়ে এসেছে, সেটার লেখা একটা শব্দ যা আমি উল্লেখ করলাম না। ফ্লোরে আঁচড়ের দাগ, তীব্র গন্ধ, ডিম পচার। এদিকে নিচে স্বামীর চিৎকার দিতে লাগলো। নিচে নেমে যেয়ে দেখা যায় স্বামীরের হাঁটু মচকে গেছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বামীরের মা বাবা যেন আসমান থেকে পড়লেন এত কিছু দেখে। স্বামীরের শ্বশুর সেই হুজুরকে ফোন দিয়ে বললেন যে সবকিছু যেসব জিনিস দেখলেন সব শুনে সেই হুজুর বলেন তিনি দেখতে আসবেন স্বামীরকে। কিন্তু স্বামীর হাঁটু ভেঙে যাওয়ার পরেও পাগলামি করতে লাগলো, থুতু মারতো, আজানের সময় হাসতো। এসব দেখে ডাক্তারদের সাথে আলোচনা করে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে স্বামীরের বাবা এবং শ্বশুর আগেই সেই হুজুরকে চিলেকোঠার ঘর নিয়ে ছাদে উঠেন। তারা চিলেকোঠার ঘরে ঢুকতে যাবে, সেই সময় তুমুলভাবে ছাদের এবং সেই ঘরের দরজা সমানভাবে ধামধাম করে বাড়ি খেতে লাগলো। হুজুর দোয়া পড়তে লাগলো। রীতিমতো ছাদে যাওয়ার গেটটা ভেঙে যেয়ে হুজুরের পাশে এসে পড়ে। এসব দেখে হুজুর সেই জায়গা থেকে চলে যান আর তাদের বলেন তিনি এত ঝুঁকি নিয়ে কাজ করতে পারবেন না। পুরো পরিবার বুঝে গিয়েছিল সমস্যা অন্যদিকের, কিন্তু তা সত্ত্বেও স্বামীরকে বাসায় আনার ঝুঁকি তারা নেননি। অসংখ্য ঘটনা ঘটে যেতে লাগলো তাদের সাথে। অনেক হুজুরদের কাছ থেকে পানি পড়া তদবির এনে লাভ হচ্ছিল না। এর মধ্যে মাস খানেক চলে যায়। স্বামীর স্ত্রী সন্তান জন্ম দেন। সেদিনের পর থেকে একদম স্বাভাবিক হয়ে যায় স্বামীর। তাই অনেক পরীক্ষা করে ওকে বাসায় ফিরিয়ে আনা হয়। স্বামীর বেশ ভালো ছিল তখন, কিন্তু একদিন স্বামীর আর তার বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে সেই কবরস্থানে স্বামীর আর তার বাচ্চাটাকে পাওয়া যায়। স্বামীর তেরাবেকা অবস্থায় বসেছিল আর বাচ্চাটা তার প্রথম স্ত্রীর কবরের উপরে ছিল। কবরস্থানের লোকেরা জানায় তারা একজন লোককে দৌড় দিয়ে ঢুকতে দেখে পিছে যায়। সেখানে যে দেখতে পায় হাত দিয়ে মাটি সরিয়ে স্বামীর নিজের বাচ্চাকে নিজেই জীবন্ত পুঁতে ফেলতে চেয়েছিল। সেই লোকেরা ওকে ধরে ফেলে। ওকে ধরার সাথে সাথে একটা চিৎকার দিয়ে স্বামীর বাঁকা হয়ে শক্তভাবে বসে পড়ে। পুলিশ আসে, অন্যান্য অনেক ঝামেলা হয়। এরপর থেকে বাসায় হাতে শিকল বেঁধে রাখা হয় স্বামীরকে। কিন্তু স্বামীর কখনোই কাউকে কিছু বলেনি কি হচ্ছে আর কি করছিল সে। এদিকে স্বামীরের ঘর থেকে ই শব্দ আসছিল। তখন আমি উঠে যেয়ে তার পিঠ হাত বুলিয়ে দেই। তখন সে কাশতে শুরু করে। কাশতে কাশতে ওর মুখ দিয়ে হাত কতগুলো চুল বের হয়ে আসে, যা দেখে আমি আশা ভাইকে সেই ঘরে ঢুকিয়ে স্বামীরের মুখ থেকে বাকি চুলগুলো পরিষ্কার করে নিই। সেই সময় আমি জানোয়ার যেভাবে গড়গড় করে শব্দ পাচ্ছি, গড়গড় করে সেরকম শব্দ পাচ্ছিলাম বাইরে জানালার উপরের কার্নিশ থেকে। এবার আমি তাকে জিজ্ঞেস করি, সত্যি করে বলুন কি করেছেন আপনি? তখন আশা ভাই বলে স্বামীরকে, স্বামীর আর কেউ না বুঝুক, জাহিদ তোমার ব্যথা কেমন তা জানে, ওকে বলো, ভরসা রাখো, যা জানতে চাইস বলো। সে বলতে চাইছিল দেখে আমি বাধ্য হয়ে তার মৃত স্ত্রীর কথা তাকে মনে করিয়ে দিই এবং বলি, ঠিক এই ঘরেই আপনার ভালোবাসার মানুষটা নিজেকে মেরে ফেলেছিল। এর দায় কার?
এটা শোনার পর সে কাঁদতে শুরু করে। সে বলছিল, আমি তো জানি না কি হলো, ঘরে ঢুকেই দেখলাম আমার ময়না পাখি নেই, আমার বুকে চিলিক মারলো, মাথা ঘুরে গেল, জেগে উঠে শুনি 1 মাস হয়ে গেছে, একটা বার ছুঁয়ে দেখতে পারিনি, শেষবারের জন্য চোখে দেখিনি। এটা বলতে বলতে সে কাঁপতে শুরু করে। আমি তখন সেই কালো 2 হাত সামিরের 2 ঘাড়ে দেখতে পাই, যেভাবে প্রথমবার দেখেছিলাম। হাসতে হাসতে এবার সেই শয়তান বলতে থাকে, এবার আমি তোকে বাকিটা শোনাচ্ছি। তখন আমি তাকে থামিয়ে দিয়ে বলি, আমাকে কথা বলতে দাও সামিরের সাথে। এভাবে কিছুক্ষণ তর্ক করে সে সামিরকে খানিকের জন্য ছেড়ে দেয়। সামির এবার আমার হাত ধরতে চায়। আমি আমার হাত তাকে ধরতে দিলে সে আমাকে অনেক কষ্ট করে ফিসফিসে বলে, আমি শুধু চাইছিলাম ওকে একবার দেখতে, একবার ছুঁয়ে দেখতে, শেষবারের মতন। যখন বুঝলাম তার হবে না, তখন আমি নিজেই ফাঁসি নিতে চেয়েছিলাম, কিন্তু সাহসে কুলাইনি বলে সে কাশতে শুরু করে। হাঁপাতে হাঁপাতে সে আমাকে বলে, আমি জানি আমার বাবা ওকে অনেক অপমান করত, আমার বাবা মার জন্য আজও নেই। এজন্য আমি বাবার ছবি নিয়ে এক কবিরাজের কাছে গিয়েছিলাম বাবাকে বান মেরে ফেলতে। আমি আমার হাত কেটে রক্ত ফেলেছিলাম শ্মশানের ঘাটে কবিরাজের কথা মতো। সেই রক্ত হাওয়ায় ভেসে আসা একটা ভয়ঙ্কর দৈত্য এসে মাটি থেকে তুলে নিয়ে খেয়ে ফেললো। আমি অনেক বড় ভুল করেছি। আমাকে সেই দৈত্য বলতো সে আমাকে আমার ময়না পাখিকে জীবিত করে দিবে যদি আমি তার কথা মতো চলি। এটা বলতে বলতে ঘুমিয়ে পড়ে সামির বেহুশের মতো। তখন আশা ভাই আমাকে বলেন, আমি গত 2 মাস ধরে ওকে দেখছি, এভাবেই বিড়বিড় করতে করতে ঘুমিয়ে যায়। আমি স্পষ্টভাবে বুঝতে পারছিলাম সামির যা যা বলছে মিথ্যা কথা। এত সহজেই তো সামির বলতে পারে না সে কি করেছে। 1.5 বছর ধরে এগুলো চলছে শুধুমাত্র এই কাজগুলো করে। শয়তান দূরে বসে বানিয়ে বানিয়ে ওকে যে মিথ্যা ঘটনা সাজিয়ে আমাকে শোনাচ্ছিল। কেমন যেন বেখাপ্পা লাগছিল ওর কথাগুলো। আর এটা তখনই সম্ভব যখনই কারোর উপর আরেকজনের পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসে। আমি বিরক্ত হয়ে সব শুনে সোজা বের হয়ে যাই সে বাড়ি থেকে। আসার সময় আমি ওর স্ত্রীকে বাড়ি ছেড়ে দূরে চলে যেতে বলি। পেছন থেকে আশা ভাই বারবার আমাকে ডাকতে লাগলেন। এভাবে কারোর ডাক বেশিক্ষণ এড়ানো যায় না রাস্তায়। তাই আমি ঘুরে দাঁড়াই, আর আমাদের মধ্যে নীতিবোধ নিয়ে তর্ক শুরু হয়। আমি আশা ভাইকে বলে দিই, আমি কিভাবে কি করব, স্বামীর পুরো কন্ট্রোল আছে শয়তানের, আর আপনিও দূরে থাকুন, না হলে বিপদে পড়বেন। সেই সময় আমার কেন যেন মনে হলো আশা ভাইয়ের ঘাড়ের পেছনে কারোর হাত। ভালো করে তাকিয়ে আর কিছু দেখিনি, তাই গুরুত্ব দিইনি। আমি আমার মতো বাসায় চলে আসি। একদিন পর আমাকে ফোন দিচ্ছিল আশা ভাই বারবার, তাই আমি ফোন বন্ধ করে দিই। সেদিন এশার আজানের সময় আমির সাহেব আমার কাছে এসে কানে কানে বলেন, আশা ফাঁদে পা দিয়েছে, ফেরাও, নাইলে ওর বিপদ আছে। এটা শুনে আমি আশা ভাইকে ফোন দিলে ফোন বন্ধ পাই। আমি তার বাসায় যাই, দরজা খুলছিল না, আর আমি স্পষ্ট টের পাচ্ছিলাম সামিরকে ধরে রাখা সেই শয়তান সেই ঘরে। এজন্য আমি বাড়িওয়ালাকে দিয়ে অন্য চাবি দিয়ে ঘরের দরজা খুলে দেখতে পাই পুরো এলোমেলো আর বাথরুমে পড়ে আছে আশা। তাকে সেখান থেকে সরিয়ে পানি চিরে তার হুঁশ ফিরিয়ে আনি, আর সবাইকে আমি বলি যে তার প্রেশারের সমস্যা আছে, এজন্য সে পড়ে গেছে। বাহানা দিলাম তাদের বিদায় করি। তাকে আমি স্বাভাবিক হওয়ার পর জিজ্ঞেস করি কি হয়েছে। আশা ভাই আমাকে বলেন, তোকে দেখে ভালো লাগছে। আমি তাকে বলি কি হয়েছিল আগে, আমি তোকে বলি সে কি বলেছিল আগে, আমি তাকে বলি যে কি হয়েছিল আগে সেটা বলেন। সে আমাকে বলে আমি চলে আসার পর সেদিন সে ওষুধ কিনতে গিয়েছিল একটা বড় ফার্মেসিতে। সেখানে ওষুধ কেনার সময় তার মনে হয় কেউ তার পেছন দিক দিয়ে চলে গেল। এরপর সে ফার্মেসির ভেতরে একটা পার্টিশন ঘেরা একটা স্টোর রুম দেখতে পান, যেখান থেকে হালকা মেয়েলি কান্নার শব্দ আসছে। সে সেদিকে এগিয়ে যায় অন্য কিছু মনে করে। সে পার্টিশনের গেট খুলে দেখতে পায় একজন লোক একটা মেয়েকে ধারালো কিছু দিয়ে মারছে। সে মেয়েটার মুখটা থেতলে দিয়েছিল যে তাকে মারছিল। সে সময় তার পিছন থেকে চিৎকারের শব্দ আসে। সে পিছনে ঘুরে তাকিয়ে সামিরকে দেখতে পায়, যার গালের একটা অংশ নেই। সে সেই পার্টিশনের রুমটা থেকে কোনোভাবে বের হয়ে দৌড় দিয়ে পালিয়ে যায় ফার্মেসি থেকে। এরপর সে আমাকে বারবার ফোন করেছিল, কিন্তু আমি পরে ফোন বন্ধ করে দিয়েছিলাম। আজ সকালে তার স্ত্রী মেয়েকে নিয়ে বেড়াতে চলে যায় গ্রামে। সে বিকেলে একাই ছিল। সেই বাথরুমে এসে যায় ফ্রেশ হতে, তখন সে চিরিক করে একটা শব্দ শুনতে পায়। বাথরুমে বেসিনে হাত মুখ ধুতে যে দেখতে পায় আয়নাটা 2 ভাগ হয়ে কোনাকুনি ভাবে ভেঙে গেছে। সে কিছু না ভেবে হাত মুখ ধুতে শুরু করে। এবার সে আয়নায় টোকা দেওয়ার শব্দ শুনতে পান। সে তাকিয়ে দেখে 2 ভাগ হয়ে থাকা আয়নার ডান দিকের ভাগের দিকটা তাকালে সে নিজের চেহারা দেখতে পায়, আর বাম দিকের ভাঙা গায়ে তাকিয়ে দেখতে পায় স্বামীর চেহারা, যে চেহারাটা পচে গেছে। তখনই পিছন থেকে তার মাথা ধরে গেটের সাথে বাড়ি মারলে সে নিচে পড়ে যায়। সে গমগমে হামিং করার শব্দ পাচ্ছিল। সে কোনোভাবে বের হয়ে গেট খুলে ফেলে আর মূল দরজার দিকে ছুটে যায়। সেই সময় সে মাথা থাকা একটা কালো শুকনো লম্বা ছায়া দেখতে পায়, মাথা ঢাকা। সে গেট খুলে ফেলার সময় সেই ছায়া এসে তাকে পেছন দিয়ে টেনে বাথরুমের দরজার উপর বেশ কয়েকবার ছুঁড়ে মারে, আর পচা গলা দুর্গন্ধময় তরল কিছু তার মুখে ফেলে দেয়।
এরপর তার আর কিছু মনে নাই। আমি তাকে রীতিমতো ভৎসনা করি এগুলো শুনে, কারণ সে জানেই না নিজেকে প্রোটেক্ট করতে হলে তাকে আরেকজনকে কিভাবে, নিজেই যে নিজেকে প্রোটেক্ট করতে আরেকজনকে সে কিভাবে হেল্প করবে। আমি চলে আসার সময় সে আমাকে বলে, দেখ ভাই, তুই আর সামির অনেক দিক দিয়ে একই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলি। তফাৎ হলো সামির আজ খারাপ অবস্থায় আর তুই আজ পুরোপুরি ঠিক। তোর সেই জিন কি বলে? আমি তখন তাকে বলি, আমার জিন কি বলে সেটা তা তো জেনে লাভ নাই। সে স্বামীর মরুক বাঁচুক তাতে তার পরোয়া না। সে তো বলেই দিয়েছে আমাকে স্বামীর কবর খুঁড়তে। আমি বের হয়ে আসার সময় সে আমাকে বলে, পারলে 9 মাসের বাচ্চাটাকে ভাই বাঁচাস। ততক্ষণে আমি বের হয়ে আসি। আমি এখন অন্যরকম। আগে দেখা যেত ভুল বেশি করতাম, কিন্তু এখন অনেক ভেবে শুনে কাজ করি। পরিণত সময়ের সাথে 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 হচ্ছি, তাই আগে থেকেই ঠিক করেছিলাম আমি কোনোভাবেই এই ঝামেলার মধ্যে ঢুকবো না। আর আমির সাহেব নিজেও সেদিন প্রথমবার যখন সামিরের বাসায় গিয়েছিলাম, সেদিন তিনি তার মনোভাব বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি নিজেও এই সমস্যার মধ্যে ঢুকবেন না। এদিকে প্রায় ফোনে আমার কথা হতে লাগলো সামিরের বাবার। তিনি অনেক কথাই নিজ থেকে আমাকে বলেন। তিনি স্বীকার করেন যে তারা দুর্ব্যবহার করতেন, কিন্তু সেটা ক্ষোভ থেকে, অন্য কোনো সমস্যা ওর প্রথম স্ত্রীকে তারা করেননি। কিন্তু কি থেকে কি হয়ে গেল, এখন তারা তাদের পাপের সাজা পাচ্ছেন, এটুকু বলার ছিল তার। আমি তাকে সান্ত্বনা দিতে পারতাম না, কারণ তার সেই সান্ত্বনা কোনো কাজে আসবে না। দোয়া দরুদ শিখিয়ে দিতাম। এর মধ্যে একদিন আমি একজনের সাথে কোথাও যাচ্ছিলাম। একটা রাস্তার পাশে গাড়ি থামিয়ে দেন যার সাথে আমি যাচ্ছিলাম। সে বের হয় পানির জন্য, কারণ তার কথা অনুযায়ী ইঞ্জিন হিট হচ্ছিল বেশি। আমি তখন গিয়াস সাহেবকে ফোন দিয়েছিলাম তার খোঁজ নিতে। সেই সময় গাড়িটা কেঁপে উঠল। আমি ফোনটা রাখলাম, গাড়ি থেকে নামলাম, কিন্তু আমার সাথে যে ছিল তাকে পাচ্ছিলাম না আশেপাশে। এদিকে আমার কেমন যেন রাস্তার চারপাশের পরিবেশটা কেমন ভিন্ন লাগছিল। মনে হচ্ছিল গাছগুলোর পেছন থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে, শরীরে কাঁটা দেওয়ার মতো। এবং কাঁটা দেওয়াতে আমি রিংটা বের করে হাতে পড়ার পর রিংটা একটু গরম তা টের পেতে লাগলাম। পরিষ্কার বুঝতে পারলাম আশেপাশে কেউ আছে যে মানুষ না। আমি গাড়িতে বসে আমার সাথে যে গাড়ি ড্রাইভ করছিল তাকে ফোন দিতে যাব, সেই সময় আমার পেছন থেকে একটা কথা ভেসে আসলো, দিগন্তের তারা। আমি লাফ দিয়ে উঠে যাই, কারণ গাড়ির রুফে আমার মাথাটা লেগে একটা বাড়ি আমি খাই। তখন গাড়ির গ্লাসগুলোতে হাত দিয়ে বাড়ি মারার শব্দ হতে লাগলো। আমি কোনোভাবে গাড়ি থেকে বের হয়ে যাই, ফোন দিতে লাগলাম যে আমার সাথে ছিল তাকে। তখন আমি খেয়াল করি আমার থেকে বাম দিকে 40-50 গজ দূরে কালো পোশাক পরা লম্বা একজন রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। একটা হাসি ভেসে এলো, আর সে মিলিয়ে গেল আলো আধারির মধ্যে। ততক্ষণে আমার সাথে যে যাচ্ছিল সে চলে আসে পানি নিয়ে। যেখানে যাওয়ার কথা ছিল আমি সেখানে না যেয়ে বাসায় ফিরে আসি। এবার মনে হচ্ছিল আমি চাইলেও এই জানোয়ার আমার পিছু ছাড়বে না। রাত 3টায় আমি ফ্রেশ হচ্ছিলাম, সে সময় আমি গ্লাসে টোকা দেওয়ার শব্দ পাই। আর আমার মনে মরে যায় আসার সাথে ঘটনার কথা। তাই আমি গ্লাসের দিকে তাকাই। আমি দেখতে পাই গ্লাসটা ভাঙেনি, কিন্তু আমি বাম পাশে চেপে গেলে আমার চেহারা আজব দেখায়, আর ডান পাশে চেপে গেলে সব ঠিক মনে হয়। আমি বলি, তুই দাঁড়া, তোর খবর আমি নিচ্ছি। এটা বলে আমি বের হই। আমি রাস্তার কুকুরগুলোকে খাবার দিতাম তখন। এজন্য আমার বাসার সামনে ওরা রাতে থাকতো। নামাজের সময় তুমুলভাবে বাইরে কুকুর ডাকছিল, আর আমার কাছে বারবার এমন লাগছিল যে এখন কেউ আমাকে কিছু একটা দিয়ে বাড়ি মারবে। হঠাৎ নামাজের মধ্যে শুনতে পাই কুকুরগুলো দৌড় দিয়ে চলে গেল অন্যদিকে। একটা কুকুর কেবল ছিল আমার বাসার সামনে, সে তখনও ঘেউ ঘেউ করছিল। আমি একটা শব্দ পাই, মনে হলো কুকুরটাকে কেউ কিছু করছে। এজন্য সেই অবস্থায় আমি বের হয়ে দৌড় দিয়ে মেইন গেটটা খুলি। আর খোলার সময় থেকে বারবার চিৎকার দিয়ে বলছিলাম, কিছু করবি না। বের হয়ে দেখতে পাই একটা কুকুর, যেটাকে বেশি আদর করতাম, সেটা মাটির মধ্যে সেভাবে পোতা, যেভাবে গিয়াস সাহেবের বাসায় একটা কুকুরকে পুঁতে রেখেছিল। কুকুরটার পেছনের পা দুটা নড়ছিল তখনও। আমার কিছু করার ছিল না। আমি দেখলাম দূরে সেই কালো শুকনো ছায়া মূর্তিটা দাঁড়িয়ে আছে। তখন আমার পাশে এসে দাঁড়ান আমির সাহেব। তখন সেই বাতাসে সে মিলিয়ে যায়। আমার খুব আফসোস লাগছিল তখন। আমি ওনাকে বলি, আমাকে আপনি বলুন তো সত্যটা কি? আমির সাহেব একবার আমার দিকে তাকিয়ে চলে যান। আমি কুকুরটাকে অনেক কষ্ট করে তুলে অন্য জায়গায় মাটিতে খুঁড়ে পুঁতে ফেলি ভোরের আগেই। আমির সাহেবের সাথে পরদিন মাগরিবের পর কথা হয় আমার। তিনি আমাকে বলেন, যা তুমি শুনেছ তার সবকিছুই সত্য বলেছে, শুধুমাত্র যা সামির বলেছে তার সব মিথ্যা। সামির বিয়ের আগে থেকেই অজানাকে জানার জন্য অনেক রকমের উদ্ভট কাজ করত।
বিয়ের পর থেকে তার মাথার মধ্যে ঢুকে যায় সে সাধনা করবে, কিন্তু কিভাবে করবে? তাই যে কোনো মাধ্যমে সে কিছু একটা করে নিজের হাত থেকে রক্ত দিয়ে, মানে কিছু একটা করে নিজের হাত থেকে রক্ত দিয়ে, কিন্তু সে দেখলো কোনো কিছু কাজে এলো না, তাই সে বাদ দিয়ে দেয় সেই কাজগুলো করা। এরপরে একদিন একজন লোকের দ্বারা সে কিছু ব্যাপারে জানতে পারে কিভাবে আজাজিলকে ডাকবে। সে তো জানে না কি করছে সে। এক শ্মশানে বসে সে কুফরি করে সজ্ঞানে, আর এখন সেই ছায়াটাকে তুমি দেখছো। তা দেখে সে ভয় পেয়ে পালিয়ে আসে। এদিকে ঘরে তীব্র অপমান করা হচ্ছিল মেয়েটাকে, আর সে স্বামী হয়ে তার স্ত্রীকে বিলকুল একা করে দিল। অভিমানে ছোট্ট মেয়েটা ফাঁসি নিয়ে নিল। আমাদের খুব ঘৃণা সেই লোকগুলোর প্রতি যারা দুর্বলকে কষ্ট দেয়। তার বাবা চরিত্রহীন, মা বেশ্যাকিনী বেশ্যা মেয়েটা জারজ কিভাবে এই নোংরা ভাষায় মেয়েটাকে সেদিন অপমান করলো তারা। মেয়েটা গেট লাগিয়ে ফাঁসিতে ঝুলে গেল, কারোর খবরটুকু নেই, ঝুলেই রইল ঘন্টার পর ঘন্টা। নিজের স্ত্রীর লাশ দেখে হয়তো বাস্তবতা শিখতে শুরু করেছিল সামির, অপরাধ বোঝার হারাবার কষ্টে ভুগছিল। সেই সময় এই শয়তান ওর পিছু নিল। এই শয়তান ওর মাথায় আবেগের ভার চাপাতে লাগলো, বিভিন্ন রূপে ওকে চালাতে লাগলো। সিলেটে যাওয়া, তার আগে থেকে চুল দিয়ে মুখ থেকে রাখা, স্ত্রীর রূপে তাকে সামনে আসা, এমনকি সে নিজেই তান্ত্রিক সেজে তাকে সেরেকের সীমা লঙ্ঘনের সবকিছু করিয়ে নিয়েছে। তুমি ভাবতেও পারবে না কতটা সময় নিয়ে ধীরে ধীরে সে সামিরকে নিজের হাতের পুতুল বানিয়ে ফেলেছে। এখন ওর বাচ্চাটাকে ওর হাতেই মেরে ফেলতে চাই সে শয়তান। খতম হয়ে যাবে সব। আমি জানি তুমি এখন চাইছো ওকে ঠেকাতে, কিন্তু সামির আর ঠিক হবে না। 1.5 বছরে যত যা কবজা হয়ে করেছে তা 1-2 দিনে ঠিক হবে না। আর আল্লাহ যদি চান তাহলে সবকিছু পাল্টে যাবে। সেটা যা হবে তার নিয়ামত। দেখো, মা বাবা বড় অন্যায় করেছে, ছেলে যা আগে থেকে সব ধরনের শিক্ষা না দিবেই বা কিভাবে? তারা নিজেরাই তো মূর্খ। দান সাদগা করতে বলো, বাবাদের ফরিয়াদ আল্লাহ ফেরান না, দোয়া করতে বলো। আমি জানতে চাই কি কি করতে হবে। তখন তিনি বলেন, একটানা বেশ কিছু সূরা পরে ওকে প্রতিদিন ছাড়তে হবে। বাসায় থাকা হারাম সবকিছু ফেলে দিয়ে বাসা পাক সাফ করতে হবে। বাকিটা সময় মতো চলতে থাকবে। কিন্তু আবারও বলছি, আল্লাহ যদি চান সে বেঁচে যাবে। এই জন্য বাবা মাকে তওবা করতে হবে, ফরিয়াদ করতে হবে। পরে আমি জানাই তাদের সবকিছু। সামিরের মা বাবা সেই মেয়ের মা বাবার কাছে যে ক্ষমা চান। এরপর থেকে আমার তত্ত্বাবধানে নিয়মিত সূরা পড়া হতো ওর উপর, কিন্তু কাজের কাজ হচ্ছিল না। এরপর থেকে আমি নিজে প্রতিদিন 1 ঘন্টা করে ওর পিছনে সময় ব্যয় করতে লাগলাম। আমি নিজেই চেষ্টা করতাম যেন ওর উপর থেকে প্রভাবটা যেন কমে যায়। আর হঠাৎ 3 দিন ধরে কোনো সমস্যা হচ্ছিল না, একদম স্বাভাবিক হয়ে যায় সামির। আর তা দেখে আমার মনের মধ্যে প্রচুর সন্দেহ হতে শুরু করে। আর আমির সাহেব বলে দেন এটা একটা অঘটনাশূন্য। যেদিন ছিল সবই মেরাজের রাত, এশার আজান হবে কিছুক্ষণ পর। স্বাভাবিকভাবেই ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। তখন আশা ভাই আমাকে ফোন দিয়ে বলে সামিরকে দৌড় দিয়ে যেতে দেখেছে কোথাও। তার হাতে কিছু ছিল। এর মধ্যে আমার ফোন আসতে লাগলো। ফোন ধরতে সামির স্ত্রী বলে, ভাইয়া আমার বাবুকে নিয়ে গেছে। সামির বলতে বলতে কাঁদতে লাগলো। আমার নিজের মাথা তখন খারাপ হয়ে গেছিল কথা শুনে। আমি বের হয়ে যাই, আশা ভাইকে ফোন দিয়ে কবরস্থান যেতে বলি, কারণ আমার সন্দেহ ছিল ও সেখানে যাবেই। আর সামিরের বাবাকে বলি তিনি যেন লোকজন নিয়ে খুঁজতে শুরু করেন আর পুলিশকে যেন জানিয়ে দেন। এদিকে আমি সামির সাহেবকে ডাকতে থাকি, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছিলাম না ওনার। কবরস্থানে আমি যে পৌঁছাই ততক্ষণে বেশ কিছু লোক ভেতরে কাউকে ধরার চেষ্টা করছিল। আমি ভেতরে ঢুকে দেখি আশা ভাই সামিরকে শান্ত হতে বলছে। ওর হাতে একটা পাথর, ওর বাচ্চাটা জমিনের উপর শোয়ানো, আর অনেক লোকজন ঘিরে রেখেছে সামিরকে। ও হাসছিল পাগলের মতো। সেই সময় আমির সাহেব সামিরের পেছন থেকে এসে সজোরে ধাক্কা মেরে ফেলে দেন নিচে, আর লোকজন ওকে ধরে ফেলে। আর আশা ভাই ওর বাচ্চাটাকে কোলে তুলে নেন। আমির সাহেব আমাকে ইশারা দেন বাচ্চা যেন নিজের কাছে রাখি আমি। তাই হাতে রিং পরে ওর বাচ্চাটাকে কোলে তুলে নিই। সামিরের বাবা তখন চলে আসেন। এর মধ্যে সামির ছুটে যায় আর দৌড় দিয়ে দেয়ালে নিজেই সজোরে বাড়ি মেরে পড়ে যায়। ওর বাচ্চাটা আমার কাছে থাকায় আমি ওর কাছে যেতে পারিনি, কিন্তু ওর বড় ধরনের ক্ষতি হয়েছে তা বোঝা যাচ্ছিল। আমি সামিরের বাসায় যে ওর স্ত্রীকে বের করে নিয়ে আসি আর তার বাবার কাছে তাকে দিয়ে চলে যেতে বলি। রাত 11টার দিকে আশা ভাই আমাকে ফোনে বলে, সামির বাঁচবে না রে, অবস্থা খুব খারাপ। মাথার আঘাতের কারণে ব্রেনের রক্ত তো জমেছে, তার সাথে পরপর 2বার হার্ট অ্যাটাক হয়ে গেছে, হয়তো 4-5 ঘন্টাই বাঁচবে। এই খবরগুলো সামিরের বাবা মা শুনেছিলেন, কারণ তারা হাসপাতালেই ছিলেন। আর সামিরদের বাসায় তখন একা। আমি রাগে ক্ষোভে ফুঁসছিলাম ভেতর থেকে। সামনের দরজাগুলো বাড়ি মারতে লাগলো। যখন রাত 1টা বাজে তখন থেকে হাসির শব্দ আর ফিসফিসে আমার নামের শেষ অংশ ধরে ডাক ভেসে আসছিল। আমি যখন বলি, আমার নাম নিতে কি ভয় পাস, তখন আমার পেছন থেকে আমির সাহেব বলেন, ওর সাহস নেই তোমার নাম নেওয়ার। ওদের কেন কারোরই সাহস নেই। উনি আমাকে বলেন,
কিছু করার নেই জাহিদ, চলো বাড়ি চলো, সব শেষ হয়ে গেছে এখানে। হয়তো তাদের ফরিয়াদ কবুল হয়নি। আমি বলি আমি বাচ্চাটার কিছু হতে দিব না। তিনি বলেন আর কিছু হবে না বাচ্চার, আল্লাহ নিজেই জিম্মাদার সব নিষ্পাপ মাখলুকের। যেহেতু গাড়ি নেই, এই রাতে আমি হাঁটছিলাম আর আমির সাহেব আমার সাথে চলছিলেন। সামিরের ব্যাপার নিয়ে কথা বলতে বলতে হাঁটছিলাম। হঠাৎ রাস্তার আলোগুলো নিভে যায় আর আমি ডানা ঝাপটানোর শব্দ পেতে লাগলাম। এমন মুহূর্তে মনে হলো একটা ঝড়ের রাগ মুহূর্ত। ফোন কাজ করছিল না, যা আগেও বারবার হয়েছে। আমি দেখতে পেয়ে অন্ধকারেই দাঁড়িয়ে আছে সেই শুকনো গরনের কালো ছায়া। তামাশার হাসি সেও হাসছিল। আমির সাহেব তাকে উদ্দেশ্য করে বলেন, জালিম, তুই এখানে কি করছিস? দূরে চলে যা, আমার সাথে দুশ্মনী। ঠিক এই কথাটা বলেই তিনি থেমে যায়, আকাশের দিকে তাকালেন একবার, তারপর আমার দিকে তাকালেন, এবার ওর দিকে তাকালেন। সে এখন আরো বেশি হাসছিল। তখন একটি সূরার প্রথম আয়াত পড়লেন আর বললেন, জানিস মাহমুদ নিজেই বলেছেন তিনি জালেমদের 2 হাত ধ্বংস করে দিবেন। সে তখন আজে বাজে কথা বলছিল। সেই সময় আমি লক্ষ্য করি অসংখ্য জোনাকি পোকার ঝাঁক তার দিক দিয়ে ঘুরছে আমাদের। আমির সাহেব আমাকে বলেন, বাবার ফরিয়াদ কবুল হয়েছে ও জাহিদ। এরপর তিনি আমার চোখে হাত দিয়ে ঢেকে দেন। আমি শুধু গ্যাস স্টোভ জ্বালাতে গেলে যেমন ধূপ করে শব্দ হয় তেমন একটা শব্দ পেলাম। আর আমির সাহেব শান্তভাবে তাকবীরে তাশরিক পড়ছিলেন। আমার চোখ থেকে হাত সরিয়ে নিলে আমি দেখতে পাই বিদ্যুৎ চলে এসেছে। আর আমির সাহেবও আমার সাথে নেই। আমি ফোন বের করে আশা ভাইকে কল দিলে সে ফোন ধরেনি। 10 মিনিট পর সে ফোন করে বলে সামিরের আব্বার মনে হয় স্ট্রোক করেছে, কারণ নামাজের পরে দোয়া করার সময় সে ডান কাত হয়ে পড়ে গিয়েছিল। আমাকে যেতে বললেও আমার পক্ষে আর হাঁটা সম্ভব হচ্ছিল না। ফজরের দিকে আমি জানতে পারি সামিরের বাবা মারা গেছেন। আর যেই সামিরের মরার কথা ছিল তার উন্নতি হতে শুরু করে। আর সেই কয়েকদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে সামির এখন ভালো আছে কিনা তা আমি জানি না, কারণ 3 বছরের আগের ঘটনা এটা। পরে আমি আমির সাহেবের কাছে জানতে চাই অনেক কিছু। আমির সাহেব আমাকে বলেন, সন্ধ্যা বাচ্চা নিয়ে যে চেয়েছিল বাচ্চাটাকে মেরে ফেলতে। আমি ডাকার কারণে তিনি বুঝতে পেরেছিলেন কেন ডাকছি, তাই তিনি দ্রুত সেখানে যে সামিরের উপরে থাকা শয়তানকে কয়েক সেকেন্ডের জন্য দুর্বল করে সরিয়ে দেন। যখন শয়তানটা বাচ্চা বলি দেওয়ার সুযোগ হারালো, তখন সে সামিরের ক্ষতি করে। এদিকে সামিরের কন্ডিশনের কথা ডাক্তারের কাছ থেকে শুনে ওর বাবার মনটা কাতর হয়ে পড়ে। যেহেতু আমি বারবার দান সাদগার কথা বলেছি, এই জন্য তিনি সেদিন নেক দিল আল্লাহর কাছে নিজের ছেলের জন্য ফরিয়াদ করেছেন নিজের জানের উসিলায়। আল্লাহ হয়তো তা কবুল করে নিয়েছেন, এই জন্য তিনি মারা গেছেন। আর আজ তার সন্তান জীবিত এবং সুস্থ। শয়তানের অনুসারীরা দাম্ভিক হয়, এই জন্য সে দাম্ভিকতা দেখাতে এসেছিল সেদিন তোমার সামনে। আমি তোমার চোখ দেখেছি, নিজেও চোখ বন্ধ রেখেছি, বাকিটা আল্লাহ জানেন। ঘটনাটা এখানেই শেষ। দিগন্তের তারা শব্দটি আমার অতীতের অবিচ্ছেদ্য একটি অংশ। শয়তানটা শুরুতে এবং মাঝে 2 বার চেষ্টা করেছিল আমার দুর্বলতাকে সুযোগ করে আমার উপর চেপে বসার। আমি সেই সুযোগ দিইনি। শয়তান আমাদের দুর্বলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কবরস্থান পবিত্র জায়গা, এখানে কোনো খারাপ কিছু থাকে না। আমরা আমাদের সাথে খারাপ কিছু নিয়ে যাই সেখানে। এক সময় কাবা ঘর তাওয়াফ করার সময় হাজিদের টাকা চুরি করা হতো, তাও আল্লাহর ঘরের সামনে। এটা বলার পিছনে কারণ হলো অপবিত্র আমরা। আমি মা বাবাদের বলতে চাই, যদি কেউ শুনে থাকেন এখন, আপনাদের সন্তানদের জন্য ফরিয়াদ করুন আল্লাহর কাছে, নেক শত সন্তানের আশা করুন। বাবার দোয়া তার সন্তানের জন্য চোখের পলকে কবুল হয়ে যায়। এটা আমার কথা না, নবীর কথা। ভালো অর্থবহ নাম দিন, শয়তান আমার নাম বলতে পারে না। এর জন্য আমার ক্ষতি ওরা করতে পারবে না। আমার ক্ষতি আমি নিজেই করি ওদের ফাঁদে পা দিয়ে। আমরা ভবিষ্যতের কথা ভেবে কত কিছু করি, আখিরাতের জন্য কিছু করি আমরা।